মেন্টোস বাতি জ্বালাও। লাইফ ইজ অল অ্যাবাউট এক্সাইটমেন্ট। সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। এই শীতের রাতে তোমরা যারা শুনছো তাদের সবাইকে ধন্যবাদ, যারা আমার শো শুনছো না তাদের কারো বেশি ধন্যবাদ, কারণ রাত দুপুরে শো শোনার চাইতে লেপের নিচে শুয়ে থাকা অনেক ভালো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ এন্তাজ রবি এবং আজকে আমরা প্রথমবারের মতো মেন্টোস বাতি জ্বালাও শোটি পরিচালনা করছি এবিসি স্টেশন থেকে না, মেন্টোসের জন্য একটি আলাদা স্টুডিও স্থাপন করা হয়েছে যেটি এই মুহূর্তে সিলেটে অবস্থান করছে। সেখান থেকে আমরা এই শোটি করছি। তোমাদের সবার সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং সিলেটে আমাদের সঙ্গে রয়েছেন আমি রাজীব হাসান। সিলেটের চা বাগান থেকে চায়ের পাতা তুলছি এবং গরম পানিতে চুবাচ্ছি এবং চা খাচ্ছি। এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে নোহেলা জাহি। এবং আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের এই শোর অনেক লিসেনার চিটাগাং থেকে এই শোটি শোনেন, আমাদের প্রাণ ভ্রমরা মানে আমাদের প্রডিউসারের প্রাণ ভ্রমরা নিমু চট্টগ্রামে থাকেন এবং আমার প্রাণ ভ্রমরা তাম্মি সে থাকে সাইদাবাদে, যেখান থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বাস ছাড়ে যেখান থেকে। এবং চিটাগাংয়ের ছেলেদের অসম্ভব প্রিয় দুটি জিনিস, একটা হচ্ছে লট্টা শুটকি এবং আরেকজন হচ্ছে রাজীব হাসান। কেন চিটাগাংয়ের ছেলেদের প্রিয় রাজীব হাসান সে বিষয়ে আমরা কোনো বিস্তারিত আলোচনায় যাব না। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা এই শোটা চিটাগাং থেকে করব, কারণ আমাদের এই নতুন বছরের যতগুলো শো হবে আমরা চেষ্টা করব এক এক সময় ঢাকা নয় বাংলাদেশের এক এক জায়গা থেকে এই শোটা ব্রডকাস্ট করতে। কারণ আমরা তো কেবল ঢাকার না, মেন্টোস তো কেবল ঢাকার না, রবি রাজীব তো কেবল ঢাকার না, জাহিদ তো কেবল ঢাকার না। কাজে আমরা এখন থেকে ক্যারাভান ভ্যান আমাদের একটি রয়েছে, সেটি নিয়ে আমরা ঘুরছি। আমরা এখন সিলেটে আছি, সিলেট থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের প্ল্যান ছিল প্রথমে চিটাগাং থেকে শুরু করা, কিন্তু জাহিদের তীব্র আপত্তির কারণে, কারণ চিটাগাং গেলে চিটাগাংয়ের আকাশে নিমু, চিটাগাংয়ের বাতাসে নিমু, চিটাগাংয়ের সমুদ্রে নিমু, চিটাগাংয়ের রাস্তায় নিমু, চিটাগাংয়ের ম্যানহলে নিমু, সব জায়গায় নিমু ছড়িয়ে রয়েছে। এই জন্য আমরা সিলেটে এসেছি। স্পেশালি আজকে যারা সিলেটের বন্ধুরা আছো তারা আমাদেরকে বেশি বেশি করে ফোন দেবে এবং আমি চাই তোমরা সিলেটি ভাষায় কথা বলো। সিলেটের ভাষা অসম্ভব মধুর, অসম্ভব সুন্দর। আমরা সেই গল্পগুলো শুনতে চাই। তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই শোতে। সাথে তো রাজীব হাসান আছেন। রাজীব, কি অবস্থা বলেন তো সবকিছু মিলিয়ে? শ্রোতাদের আমি আরেকটু অভয় বাণী দিতে চাই বা সুখবর দিতে চাই। মাত্র দুদিন আগে আমাদের বাংলাদেশে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে এবং নিকট অতীতে এরকম ভূমিকম্প কখনোই হয়নি। কিন্তু তোমরা ভয় পেও না, তোমরা অনেকেই জানো যে ভূমিকম্পটার উৎসস্থল ছিল সিলেটের কাছাকাছি জায়গায়। ভূমিকম্পের কারণ ছিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আসিফ এন্তাজ রবি বিছানা থেকে ধাপাস করে পড়ে গিয়েছিল। রবি ভাই কথা দিয়েছেন তিনি আর বিছানা থেকে পড়বেন না, তিনি বিছানায় নিজেকে শক্তপোক্ত করে বাঁধছেন। যার ফলে তোমরা যারা ভূমিকম্পের আতঙ্কে আছো নিশ্চিন্ত হতে পারো যে আগামী কিছুদিন অন্তত ভূমিকম্প হচ্ছে না। না, ভূমিকম্পর ব্যাপারটা হচ্ছে কি, ভূমিকম্পটা নিয়ে আমরা বেশি ফাজলামো করে ফেলতেছি, যেটা মোটেও ঠিক না। বাংলাদেশে এর আগে অনেকগুলো ভূমিকম্প হয়েছে, বিশেষ করে কয়েকদিন আগে যে নেপালে ভূমিকম্প হলো সেটা আছে বাংলাদেশ ভালোভাবে কেঁপে উঠছিল এবং তখন সবাই বলছিল যে এবারের মতো ভূমিকম্প হয়নি। তবে সেদিন যে ভূমিকম্পটা হলো সেই ভূমিকম্পের সাথে অন্যান্য ভূমিকম্পের পার্থক্য হচ্ছে এটা একদম মধ্যরাত্রে হয়েছে, একদম ফজরের আজানের কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই সময় সব ম্যাক্সিমাম মানুষ ঘুমিয়েছিল, একদম ঘুমিয়েছিল। এবং ভূমিকম্প এত তীব্র ছিল যে ঝাঁকুনিতে সবার ঘুম ভেঙে গেছে। যেমন আমার ঘুম কিভাবে ভাঙছে, আমি গভীর ঘুমেছিলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে শুনতেছি যে লাইলা হাইল্লাল্লাহ লাইলা হাইল্লাল্লাহ লাইলা হাইল্লাল্লাহ, এবং আমি ধর্মর করে উঠে দেখি যে আবার বউ চিৎকার করে কাটতেছে বিছানায় বসে লাইলা হাইল্লাল্লাহ লাইলা হাইল্লাল্লাহ। এবং তখন আমি ফিল করতে, আমার খেয়াল আছে যে আমি মানে খাট থেকে পড়ে যাচ্ছিলাম, এইরকম তীব্র ঝাঁকুনি। অন্য রুমে আমার মেয়েরা ছিল, তারা হাউমা করে লাইলা হাইল্লাল্লাহ বলে কাঁদতেছে এবং আমরা সব একসঙ্গে দৌড়ে নিচে নামলাম। সে উপরের তলা, বাসা থেকে 10 তলায় আমি থাকি, সেখান থেকে নিচে নামার পর একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম যে রাস্তায় শত শত মানুষ, শীতের রাত, যে অবস্থাতে ছিল সে অবস্থাতে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে সবাই আল্লাহর নাম নিচ্ছে, সবাই ভয়ে আতঙ্কে যে আবার শুরু হবে কিনা। তবে এই যে মানুষের আতঙ্ক, এটা হচ্ছে জীবন বাঁচানোর আতঙ্ক। মানুষের এই আতঙ্ক নিয়ে আমাদের দেশে কিছু
অসুস্থ মানসিকতার লোক আছে যারা এটা নিয়ে ফাজলামো করে, যেমন রাজীব একটু আগে ফাজলামো করলো। খুবই কষ্টকর হলো কি যে ওই রাত্রে তো আমরা ধরেন আমি নিজে আমি লুঙ্গি পরে ঘুমাচ্ছিলাম, এবং আমি তো নামার সময় তো আর টাই পরে নামবো না, যে প্যান্ট টাই পরে নামার তো প্রশ্ন না। যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় দৌড়ে আসছি, প্রতিটা মানুষই তাই আসছে, অনেক মহিলা ছিলেন তারাও সেই অবস্থায় নেমে আসছেন। একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে পাশের বাসার আপুকে দেখলাম উনি কি ড্রেসে নেমে এসেছেন। তো ভূমিকম্পের মতো একটা ভয়াবহ বিষয়, খুবই ভয়াবহ একটা বিষয়, যেখানে সারা পৃথিবী কে পড়তেছে, মানুষ দাঁড়ায় থাকতে পারতেছে না। সেই অবস্থা মানুষ কি পড়লো না পড়লো, সেটা নিয়ে এসে রাস্তায় নেমে আসছে, সেটা নিয়ে ফাজলামো করা, কিংবা কে খাটের তলায় ঢুকলো আর কে বেঞ্চের তলায় ঢুকলো সেগুলো নিয়ে ফাজলামো করা, এটা রাজীবের পক্ষে মানায়। এবং মানায় এই কারণে যে তারা হয়তো ভাবে যে আমরা আসলে মানুষ না, এবং তোমরা যারা ভাবছো যে রাজীব তোমাদেরকে মানুষ ভাবে, মোটেও না, তোমাদেরকে এক একটা বস্তু ভাবে, তোমাদেরকে রাজীব অ্যাবিউজ করতে চায়, এবং অ্যাবিউজ করে করে এত দূষে আসছে। সো কাজেই তোমরা মন খারাপ করো না, রাজীব এই কথা বলে ফেলছে সত্যি, কিন্তু রাজীবের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। খুবই ভালো কথা বলছেন রবি ভাই, মানে বিশেষত আপনার কথাটার দ্বিতীয় অংশ যেটা ছিল মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং খুবই সত্যি কথা। আমরা যারা ঢাকা শহরের মতো একটা প্রাণহীন শহরে বাস করি, সেখানে আমরা পাশের ফ্ল্যাটের লোকদেরকে চিনি না, পাশের ফ্ল্যাটের লোকদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয় না, কথাবার্তা হয় না। আমরা যে যার মতো করে সকালে ঘুম থেকে উঠে যন্ত্রের মতো সারাদিন কাজ করি এবং যন্ত্রের মতো জীবনযাপন করি, এবং এই যান্ত্রিক শহরে আমরা প্রায় মানুষ থেকে যন্ত্রে পরিণত হয়েছি। বড় বড় দুর্যোগগুলো কিছু কিছু ক্ষেত্রে মানুষকে একসঙ্গে এনে দেয়, মানুষকে কাছাকাছি এনে দেয়। আমাদের যেটা হয়েছে, আমাদের বিল্ডিং এ যেটা হয়েছে, আমাদের বিল্ডিং এ আমরা প্রায় চেষ্টা করি, আমাদের বিল্ডিং এ যারা ম্যানেজমেন্ট কমিটি আছে তারা চেষ্টা করে বিভিন্ন বড় উপলক্ষে, যেমন পহেলা বৈশাখ হোক বা পহেলা জানুয়ারি হোক, একটা পিকনিকের মতো হয় আমাদের ইয়েতে, যেন সবাই এসে, আমরা তো অনেক বড় বিল্ডিং, তো সবার সঙ্গে সবার পরিচয় এখনো ঠিক মতো হয়ে ওঠেনি, আমরা যদি 1 বছর ধরে আছি। কিন্তু এসব আয়োজনও দেখা যায় যে সবাই আসতে পারে না, কারো হয়তো কাজ থাকে, কেউ হয়তো শুক্রবারে অফিস থাকে, কেউ হয়তো শুক্রবারে বিভিন্ন উৎসবে আয়োজনে চলে যায়। খুবই বাস্তবতা হচ্ছে যে আমি আমার মানে ফ্ল্যাটের যে অংশে আমি থাকি সেই অংশের আশেপাশের লোকদেরকেও আমি এখন ঠিক মতো ভাবে চিনি না। কিন্তু সেদিন যেটা হয়েছে, সেদিনের ভূমিকম্পটা আসলেই এত বড় তীব্র ছিল যে আমাদের আসলেই পুরো বিল্ডিং এ সবারই ঘুম ভেঙে গেছে, এবং আমরা সবাই নিচে আসার পর প্রত্যেকের সঙ্গে অনেকেরই পরিচয় হয়েছে, অনেকেরই কথা হয়েছে, অনেককে আমি যেমন নিজে প্রথম দেখেছি এবং জেনেছি যিনি, তিনি ঠিক আমার নিচতলায় থাকেন। তো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই আমরা প্রার্থনা করি না এই ধরনের দুর্যোগ আমাদের জীবনে বারবার আসুক। ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, আমাদেরকে মঙ্গল করবেন, আমাদেরকে নিরাপদে রাখবেন। তবে এই ধরনের দুর্যোগ একটা ভালো দিক আমি দেখেছি, বড় দুর্যোগ মানুষকে অনেক কাছাকাছি নিয়ে আসে। শুধু মানুষকে না, বন্যার সময় রয়ে দেখবেন যে একই জায়গায় পাশাপাশি সাপও আছে, ব্যাঙও আছে। ছোট্ট একটা হয়তো জায়গায় ভেসে উঠেছে, সেখানে পাশাপাশি সাপও আশ্রয় নিয়েছে, ব্যাঙও আশ্রয় নিয়েছে। রাজীব, সব ঠিক আছে আপনার কথা, এবং আমি আশা করি যে আপনি এখন যে কথাগুলো বললেন এটা মুখ থেকে না, বুক থেকে, আমি মন থেকেই বললাম। এবং কিন্তু রাজীব, একটা অনুরোধ যে আমি ঘুমাচ্ছিলাম, আমি রাতের পোশাকে নেমে আসছে, লুঙ্গি পরে একটা স্যান্ডো গেঞ্জি পরাছিলাম, ওটা পরে আমি নেমে আসছি। হ্যাঁ, এর আগে আমি খালি গায়ে নেমে গেছিলাম। রাজীব, হয় কি যে আমরা হয়তো আপনাদের মতো এত শিক্ষিত না, ভদ্র না, সুটটাই পরে ঘুমাই না, সুটটাই পরে সুটটাই পরে হয়তো নামার সময় রেডি হয়ে নামি না। রাজীব প্লিজ, আপনি যে নোংরা রসিকতাগুলো করেন এবং যে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছেন পাশে পাশে আপুকে নিয়ে, এগুলো রাজীব ভাই, এই ফেসবুকের স্ট্যাটাসের যিনি জায়গায় আপনি একবার ধরা খাইছেন, এটা যেটাকে বলে রাম ধরা, ওই লাইনে আর আগায়েন না, কারণ আমি না বললেও অনেকে গিয়ে ক্রস চেক করবে আসলেই কি লিখছে। না, এটা আপনি ডিলিট করছেন, ঠিক আছে, আমার অনুরোধেই আপনি ডিলিট করছেন। আপনার স্ট্যাটাসটা হয়েছে কি ডিলিট আপনিও করছেন, তবে প্রযুক্তি একটা অভিশাবস্তা। মানে আমি কিবোর্ডে এতগুলা সুইচ আছে, কিবোর্ডে এতগুলা, মানে আমি জানি না 1 2 3 4 যাই কিবোর্ডে কয়টা সুইচ থাকে। ফাতরামি করবেন না, আমি সাথে সাথে স্ট্যাটাস দিছি, ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমি স্ট্যাটাস দিছি, এবং আমি সাথে সাথে এটা লিখছি যে ভয়ঙ্কর শীতের রাস্তায় হাজার হাজার মানুষ এমন ভূমিকম্প কখনো দেখিনি। এটা দেওয়া হয়েছে একদম পুরোপুরি জানুয়ারি 4 তারিখ 5টা 20 মিনিটে, রাত 5টা 20 মিনিটে, ভোর 5টা 20 মিনিট। আর আপনার অফলাইন স্ট্যাটাস কি ছিল? অফলাইন স্ট্যাটাস ছিল আমার বিল্ডিং এ যে এত সুন্দর মেয়ে। না রাজীব, মানুষ যখন তার জীবন মরণের প্রশ্নের সামনে এসে দাঁড়ায়, রাজীব
Serious, জীবন রাজীব। যাদের কাছে না 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 না, আমি 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 আপনাকে বলি রাজীব, না 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 না, আপনার জীবন কাছে- যাদের কাছে আপনার কাছে মেয়ে মানে কি? আমি কিন্তু মেয়ে ছেলে আলাদা করি না। মেয়ে বলছেন, হ্যাঁ। আপনি বলতে পারতেন, আমি বললাম কি? না না, আমি কিন্তু মেয়ে চাই। যে আপনার কাছে হচ্ছে কি যে মানুষ। আমি যখন শুনি কেউ মারা গেছে, আমি ভাবি যে একটা মানুষ মারা গেছে। কিন্তু আপনি অবশ্যই। জিজ্ঞেস করেন মারা গেছে সে কি মেয়ে, বয়স কত, কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, অবস্থা। হয় কি যে এইভাবে এইভাবে মানুষকে বিচার করতে হয় না। নারী পুরুষ, গায়ের রং, টাকা পয়সা, ঠিক আছে? আপনি আপনি আপনার কাজ আপনার- করে যান। আপনি আপনার ভেতরে ভেতরে কথাগুলা না, আমি আপনি একটা জিনিস ভেতরে জানতে ভেতরে চাই, আমার যে- খুবই কৌতূহল না, না, হয়। না, ভেতরে ভেতরে আপনি আপনার- যা করছেন তা করে আপনার যান। কথাগুলা আঞ্জিলার কাছ মাইক্রো- থেকে চাঁদা নেয়া, অমুকের কাছ থেকে চাঁদা নেয়া, অসুখের কথা বলে। কারণ আপনি সেলিব্রিটি, মানুষ আপনার অসুখের কথা শুনলে, আপনার বিপদের কথা শুনলে মানুষ ঘাবড়ে যায়, মানুষ সাহায্য চালিয়ে যান রাজীব। আমরা তো কেউ বাধা দিচ্ছি না, বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে বলেন, কেউ বাধা দিচ্ছে না। আপনি হাত ভাঙলেন, আপনি একটা খুব নামী পত্রিকায় চাকরি করেন, হ্যাঁ, সেই পত্রিকা অফিস আপনাকে সিঙ্গাপুরে নিয়ে ট্রিটমেন্ট করাইতে চাইলো, কিন্তু আপনি রাজি হলেন না, কারণ তাহলে খরচটা পুরো ওই অফিস নিজেরাই ডিল করবে। আপনার ঢাকায় আমি চিকিৎসা করাবো, ঢাকায় চিকিৎসা করলো, তারা আপনার পুরো চিকিৎসা খরচ দিলেন, কিন্তু আপনি চিকিৎসার কথা বলে কার কাছ থেকে টাকাটা নেন না, সবার কাছ থেকে টাকা দিচ্ছেন। ওই সেটা একটা উসিলা মাত্র। রাজীব এগুলি করে যান, কারণ যে যার কাজ সে করবেই, মেথর গুনিয়ে গাটাগাটি করবে, ঠিক আছে? মুচি জুতা নিয়ে ঘাটাঘাটি করবে, হ্যাঁ, কৃষক ধান নিয়ে ঘাটাঘাটি করবে, আপনি এসব নিয়ে ঘাটাঘাটি করবেন। কিন্তু একটা অনুরোধ স্বনির্বন্ধ আমার এবং জাহিদের পক্ষ থেকে, যে রাজীব আমরাও মানুষ, আমাদের কষ্ট আমি হয়। যদি আমার আপনি যখন এই যে আপনি আমি নিজেই যদি- কিন্তু শুরুতে হ্যাঁ, বললেন ঠিক। যে রবি খাট থেকে পড়ে যায়, ভূমিকম্প হয়েছে, কিভাবে বলেন একটা মহা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। এই ভূমিকম্পে পম্পেই নগরী ধ্বংস হয়ে গেছিল, এই ভূমিকম্পে নেপালে হাজার হাজার মানুষ মারা গেছে। সেখানে আপনি কিভাবে বলেন যে একটা মানুষ খাট থেকে পড়ে গেলে এই ভূমিকম্প হয়? এত নির্মম রসিকতা মানুষের মৃত্যু নিয়ে আপনি কিভাবে করেন রাজীব? আমি অবাক হয়ে ভাবি কিভাবে আপনি করেন। আমার না রাজীব, আজকে ব্যক্তিগত আক্রমণের রাত না, রাত না, আমি আজকে কোনোভাবে- ব্যক্তিগত উপলব্ধির রাত, ব্যক্তিগত উপলব্ধিরও রাত না। আজকে নিজেকে চেনার রাত। আমি শুধু একটা কথা বলবো রবি ভাই, আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনার মাইক্রোফোন দিয়ে যে কথাগুলো যায় সেটা গিয়ে তো আমাদের শ্রোতাদের কাছে পৌঁছায়, আপনার কানে যে হেডফোনটা লাগানো আছে ওই পর্যন্ত যায় কিনা আমার খুব জানতে ইচ্ছে করে, নাকি তার আগেই সামা ওই যখন একটা আপনার আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা হেডফোনটা কানে দেওয়ার আগে আপনি একটা গিট্টু দিয়ে নেন, হেডফোনের তারের মধ্যে একটা গিট্টু দিয়ে নেন। আমার খুব জানতে ইচ্ছে করে যে আপনার এত সুন্দর সুন্দর মার্টিন লুথার কিং টাইপের বিবেকীয় বাণী আপনার নিজের কানে পৌঁছায় কিনা, নাকি ওই গিট্টুতে এসে প্যাচ খেয়ে না যায়? রাজীব, আমার আমি- অ্যাক্সিডেন্টে আমার- আমার আমার- অ্যাক্সিডেন্টে কথা বলে না, আপনি না, যদি না, আপনার কাছে টাকা না, না। নিয়েও থাকি, রবি ভাই, হ্যাঁ, শোনো না, 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 আমি- না, না, রাজীব আমি বলি, আপনি বলবেন, কথা হচ্ছে বলবেন, মার্টিন না, না। লুথার কিং আমি না, আমি খুব সাদা মাথা একজন মানুষ, ঠিক আছে, যে রাত্রে লুঙ্গি পরে ঘুমাই, যে দুপুরে খেতে বসে যদি দেখি যে একটু মাছ আছে, মাছের একটা বড় টুকরা পাওয়া আপনি গেছে, আপনি- আমি খুবই খুশি হই। রাত্রে ডাল ভাত দিয়ে খাইতে পারলে খুবই খুশি। এই আমার জীবন, বউ বাচ্চা পরিবার নিয়ে আমি তাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মতো বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, আঞ্জিলার কাছ থেকে আজকে চিকিৎসার কথা বলে টাকা নিতে হবে, ঐশীর কাছ থেকে হাত ভাঙার কথা বলে টাকা নিতে হবে, মেয়েদের কাছ থেকে ওটা করতে হবে, সেটা করতে হবে। সবচেয়ে বড় কথা যে লাম্পট্যগুলো করে বেড়ান, এমনকি দুর্যোগের সময়ও, হ্যাঁ, কে কি পরে নামলো, কে কখন খাট থেকে পড়ে গেল, ভূমিকম্পের সময় কে কি করছিল মাঝরাতে, এগুলো নিয়ে গবেষণা করার জন্য যে সময়টা দরকার রাজীব, সেই সময়টা নাই। আপনি জানেন যে আমার বড় পরিবার এবিসির এই শোর টাকা দিয়ে আমার সংসার চলে না, এই জন্য আমাকে বাইরে কিছু কাজ 4-5 করতে জায়গায় হয়। আপনি কনসালটেন্সি করেন না, কনসালটেন্সি এটা কনসালটেন্সি বড়টা। আমাকে একটা বিস্কুটের ফ্যাক্টরিতে কাজ করতে হয়, আপনি জানেন সেটা, ঠিক আছে? এবং এটা নিয়ে খুবই হাসাহাসি করেন যে আপনি তো সোনার factory- বিস্কুট, সোনার বিস্কুট হ্যাঁ। মানুষ বুঝতে পারবেন না। হ্যাঁ অবশ্যই সোনার আপনি- বিস্কুট, আমি হ্যাঁ। জানি আপনি সেটাই বলছেন, হ্যাঁ, আপনি বলেন যে আপনি বিস্কুট বলতে না ওস্তাদ, না, আমাদের শ্রোতারা কারণ আপনারা যেটাকে বিস্কুট বলেন, অত্যন্ত হাই, কারণ আপনারা যেটাকে বিস্কুট সাংবাদিক, হ্যাঁ। বলেন, আমি আপনারা তো যেটাকে সাংবাদিক বিস্কুট বলেন না। ওটা আমরা আমি আমজনতা একটা বিস্কুট বলি না। দেশীয় বিস্কুটের কোম্পানিতে, হ্যাঁ, হ্যাঁ, আমি একটা আপনারা- ফ্যাক্টরিতে কাজ করি, এবং আপনি বলেন যে আপনি তো সোনার factory- বিস্কুট আপনি হ্যাঁ পাচার করান। আচ্ছা, আমি কথাটা শেষ হ্যাঁ, করি, তারপর কারণ- আপনি বলেন, না, ঠিক আছে? মানুষ বুঝতে পারছে আপনার মধ্যে একটা বিস্কুট অহংবোধ বললে- কাজ করে যে আমি একটা পত্রিকার সিনিয়র সাব এডিটর, কি জ্যেষ্ঠ সহ সম্পাদক, আর আর রবি ভাই তার তো মুখের কথা এরকম হবে, সেটা ফটোফটো করে কথা বলতেই পারবে, সে তো কারখানায় কাজ করে। রাজীব, কাজ করি,
কাজ করি, আমি কারখানায় কাজ করতে পারি, ইট ভাঙতে পারি, রাত বিরাতে এসে রেডিওতে কথা বলতে পারি, আমি একজন শ্রমিক, এই পরিচয়ে আমি খুশি। কিন্তু আপনার মতো বস লম্বা লম্বা লেকচার দিয়ে রবার্ট মুগাবে একটা কথা বলছে, রবার্ট মুগাবে একটা কথা বলছে। রবার্ট মুগাবে কে বস? আমি না চিনি না বস, এই যে আমাকে একটু বলেন। আপনি চিনবেন না রবার্ট মুগাবে হচ্ছে, আপনি চিনবেন হচ্ছে বারাক ওবামাকে, আপনি চিনবেন অ্যাঙ্গেলা মেরকেলকে, আপনি চিনবেন কফি আনানকে, হ্যাঁ আপনি চিনবেন আপনার যে বন্ধু, আপনার বন্ধু ওই নাম কি, জাতিসংঘের সভাপতি কি জানি নাম, বান কি মুন, হ্যাঁ নামটা বলতে লজ্জা লাগে, বান কি মুন নামটা বলতে লজ্জা লাগে। আপনার বন্ধু আপনি এদেরকে চিনবেন। রবার্ট মুগাবে হচ্ছে নিপীড়িত গরিব মানুষের রাষ্ট্রপতি, জিম্বাবুয়ে নামের খুবই দরিদ্র একটা দেশের রাষ্ট্রপতি। সে একটা অসাধারণ কথা বলেছে, সেই কথাটা আমরা ব্রেকের আসার পর বলবো, যদি আসিফ ইন্তাজ রবি। গরিবের আসলে কিচ্ছু নেই, বাক স্বাধীনতাও নেই, কিন্তু গরিবের সাহস আছে। সেই সাহস নিয়ে রবি যতবার আমার টুটি চেপে ধরার চেষ্টা করবে, সেই সাহস নিয়ে সেই টুটি আপনার চিনবেন, আপনার চিনেন নেক, আপনারা টুটি চিনবেন, আপনারা চিনেন নেক। হ্যাঁ রবি যতবার, রবি সুবিধার্থে বলতেছি, রবি যতবার আমার নেক চেপে ধরার চেষ্টা করবে, ততবার আমি সেই গরিবী সাহস নিয়ে চিৎকার করে উঠবো, গরিবী সাহস নিয়ে প্রতিবাদ করে উঠবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, এবং আমার সঙ্গে আছেন গরিবের রাষ্ট্রপতি রবার্ট মুগাবে। রবার্ট মুগাবে কি বলছিল রবি ভাই? রবার্ট মুগাবে বলছিল, যতদিন গাড়ির টায়ার হবে কালো, যতদিন বলা হবে কালো তালিকাভুক্ত, যতদিন বলা হবে কালো দিবস, যতদিন মানুষ শোকের হিসেবে কালো ব্যাজ ধারণ করবে, যতদিন অপোজিট শক্তিকে বলা হবে ব্ল্যাক ম্যাজিক, ততদিন এই পৃথিবীতে ন্যায় বিচার আসবে না। আপনি বললেন তো আমি কালো মনের মানুষ, আর আপনি বলেন আমি কিন্তু কালো বলছেন না, আপনি এটাও না, আপনি বলছেন আপনি হচ্ছেন সাদা মাটা। রবি ভাই, হ্যাঁ আমি কালো মনের মানুষ, আমি গর্ব করি আমি কালো মনের মানুষ। আপনি সাদা মাটা, আমি কালো মাটা। কালো কি খারাপ? শব্দটা সাদা মাটা না, আমি বলি শব্দটা হচ্ছে সাদা সিধে। আপনি বলছেন, আপনি বলছেন আপনি বলছেন সাদা মাটাও বলি, আপনি বলছেন আপনি কালো মনের মানুষ, এবং বলছেন আর কালো আমি কেনই করবো, কারণ আমার জাহিদের দুজনের ফেভারিট রং কালো, আমাদের গায়ের, কারণ আমাদের গায়ের কৃষ্ণকলি কেউ বলে না তাকে, কালো তারে বলে গায়ের লোক। আপনারা জমিদার পুত্র তো, আপনারা ওই বড় বড় লিখতে পারেন, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। হ্যাঁ, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে। পরের লাইনগুলো কি লিখছিলেন বলে গেছি। তোমরা যারা আমাদেরকে ফোন, কালো মেয়ের কালো হরিণ চোখ, তোমরা যারা আমাদেরকে ফোন দিতে চাও, না না কৃষ্ণকলি কেউ বলে না তাকে। আপনারা কবিতা করেন, কাব্য করেন কৃষ্ণকলি বলে, কিন্তু ঠিকই অন এয়ারে বলেন আপনি কালো মনের মানুষ, আর কি আর বলেন যে আমি সাদা মাটা, আমি কালো মাটা, গর্বের সঙ্গে বলতেছি আমি কালো মাটা। সাদার প্রতি আমার কোনো ইয়ে নাই, ফ্যাসিনেশন নাই। কারণ রবার্ট মুগাবে আরো একটা কথা বলছে, টয়লেট টিস্যুর কালার সাদাই হয়। হ্যাঁ বলেন না, আমি তো সাদা মাটা কালো মাটা নিয়ে বলছেন ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, ওকে, ওইটাই তো আপনার কথা না আপনার কান পর্যন্ত যায় না, এটা হচ্ছে খুবই প্রবলেম। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন? লজ্জা পায় আপনার, আমাকে টয়লেট পেপার বলে আপনি খুশি হয়েছেন? আমি টয়লেট পেপার, আপনাকে আমি টয়লেট পেপার, আপনাকে আমি কখন পৃথিবীতে টয়লেট পেপারের দরকার আছে রাজীব, কারণ ওই 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 সামান্য জিনিস মতো বড় লোকরা পানি ব্যবহার করেন তো অবশ্যই দরকার আছে। সামান্য জিনিস না থাকলে মানুষ পরিষ্কার হতে পারে না। সেই ঠিক, টয়লেট পেপারের চাইতেও যদি খারাপ কিছু ভাবেন আমি সেটাই, কিন্তু আমি তাই নিয়ে গর্বিত। আঞ্জিলার কাছ থেকে টাকা তুলে আমাকে গাড়ির ফান্ড করতে হয় না। আঞ্জিলার ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। নীলের কাছ থেকে টাকা তুলে আমার বাইকের হেডলাইট লাগাতে হয় না। আঞ্জিলা খুবই ছোট্ট একটা মেয়ে। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তো সে খুব ঘাবড়ায় গেছিল, সিরিয়াসলি খুব ঘাবড়ায় গেছিল, এবং প্রচুর কান্নাকাটি করছে, অনেকেই কান্নাকাটি করছে, তার মধ্যে আঞ্জিলাও ছিল। আঞ্জিলা আমাকে বলছে যে তোমার একটা হাড্ডি কেটে ফেলানো হচ্ছে, তুমি ডাক্তারকে বলো না, আমি আমার একটা হাড্ডি দিয়ে দেব। মানুষের শুধু দুইটা ফুসফুস থাকে না, মানুষের দুইটা শুধু হৃদয় থাকে না। মানে রবিবার কিন্তু দুইটা হৃদয়, দুইটা হার্ট, দুইটা হাড্ডিও তো থাকে। আঞ্জিলা বলেছিল যে সে তার একটা হাড্ডি, রেডিও এবং আলনা যে আমাদের হাতে থাকে, তার মধ্যে রেডিও হাড্ডিটা আমাকে পুরোপুরি দিবে না। আমি আঞ্জিলার কাছে টাকা চাইনি, আঞ্জিলার কাছে আমি টাকা চাইনি, আঞ্জিলার কাছে আমি ভালোবাসা চেয়েছি, এবং সেই ভালোবাসা আমি পেয়েছি। কারণ সে ছোট্ট মেয়ে, সে জানে না যে একজনের হাড্ডিতে রিপ্লেস করা যায় না, কিন্তু সে
এত জটিলতায় না গিয়ে সে বলেছিল আমি আমার একটা হাড্ডি আপনাকে দিব, কারণ আপনি লেখক, আপনাকে লিখতে হবে, আপনার ডান হাত নষ্ট হয়ে যাচ্ছে। আমি আজ সত্যি ইমোশনাল হয়ে গেলাম। আপনি সেটা নিয়েও ফাজলামো করতেছেন যে আমি আঞ্জিলার কাছে টাকা নিছি। না রবি, আঞ্জিলার কাছে আমি টাকা নিই না। হ্যালো, কে বলছিলে? আঞ্জিলার কাছ থেকে আমি লাবণী বলছিলাম। লাবণী, তুমি কোথা থেকে বলছিলে? হ্যালো, আমি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে লাবণী। লাবণী, আমরা আমাদের নেক্সট শো, কোনো একটা শো আমরা কুমিল্লা থেকে করবো, আজকে যেমন সিলেট থেকে করছি। তারপর বলো লাবণী, কি অবস্থা? ভাইয়া, আমি আর আমার বোন অরুণী তোমাদের শো শুনছি একসাথে। আচ্ছা, অরুণী কত বড়? অরুণী ভাইয়া চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। অরুণী, আমাকে তোমরা দুজনে চুলোচুলি করো, যে জিতবে সে আগে আমাদের সঙ্গে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, না না, এটা কিন্তু ঠিক না। প্রথমে বলো লাবণী, তুমি কি করো? আমি ভাইয়া পড়ালেখা করি। তা তো অবশ্যই পড়ালেখা করো। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আর তোমার বোন অরুণী, সে কোন ইয়ারে পড়ে? ও একই সাথে। ও দুজনেই। ইন্টার ফার্স্ট ইয়ার। তোমার কি জমজ? হ্যাঁ ভাইয়া। তোমরা জমজ? হ্যাঁ। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, লাবণী বলছি। হ্যাঁ, আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? ও, তুমি অরুণী। এই হুমায়ুন আহমেদের এরকম একটা তোমাকে নামে খুব সুন্দর উপন্যাসটার নাম ছিল তোমাকে। এখানে দুই বোন থাকে, রাত্রি আর নীলু। তারা হচ্ছে যমজ বোন, ঠিক আছে? তো মা রাত্রিকে বললো যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। একটু পরে আইসা নীলুকে থাপ্পড় মারা বললাম, তোর কাছে আমি আধা ঘন্টা আগে পানি চাইছি। তখন নীলু বললো, মা তুমি তো রাত্রির কাছে, আমি তো নীলু। মাও মাঝে মাঝে কনফিউজ হয়ে যেত। তো এই যে তোমরা যে জমজ, তোমাদের বাবা মা কি তোমাদের আলাদা করতে পারে না? তারা ওই হুমায়ুন আহমেদের উপন্যাসে সেই মায়ের মতো ভুল করে ফেলে? না, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। মাঝে মাঝে ভুল হয়ে যায়। তোমরা যে জমজ, তোমরা কি দুইজন নিয়ে একই ছেলেকে পছন্দ করো না ভিন্ন ভিন্ন ছেলেকে পছন্দ করো? না ভাই, আমাদের তেমন কোনো পছন্দ নেই। কিন্তু যদি করো ভবিষ্যতে, কাকে করবা? মানে ধরো আর জানো, এই প্রথম আমাদের কোন বোন ফোন দিল যারা জমজ, এবং আমার রাজীবের সমস্যা অনেক সমাধান হয়ে গেল, অনেক সহজ হয়ে গেল। সবচেয়ে এখন বলো, লাবণী এবং অরুণীর মধ্যে কে রাজীবকে নেবে, কে রবিকে নেবে, নাকি দুজনই রাজীবকে নেবে? লাবণী রবিকে নেবে। লাবণী রবিকে নেবে। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, ভাই অরুণী খুব ডিস্টার্ব করতেছে। আর অরুণী, তুমি কাকে নেবে? অবশ্যই রবিকে। লাবণী অরুণী দুজনই রবিকে নেবে। How lucky you are. এই জগতে হায় সেই তত চায় যার আছে হ্যালো রবি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া, তোমার কাছে আমি খুব বড় একটা নালিশ জানাতে চাই। অবশ্যই, তুমি তোমার বড় নালিশটা জানাই দাও আমাকে। এই যে ভাইয়া, তুমি তো প্রায় বলো যে রাজীবের মতো একটা নলার সাথে আমি শো করি, বলো না? আমি আসলে ভুল করছি, রাজীবকে নলা বলা ঠিক হয়নি, আমি সরি। কিন্তু আমি বলবো ঠিক হয়েছে। কি বলছে? না, কিছু বলে না রাজীব, বাদ দেন। আরেকবার বলো না, যা বলে বলে। এই যে ভাইয়া, হ্যাঁ। যে এই শুক্রবারের শোটাতে তুমি আসো নাই। রাজীব ভাইয়া তো কি বলবো, একদম শোটা পুরাই ফালতু গেছে। ভাবছিলাম যখন দিনে শোটা খুব মজা হবে, তুমি খুব সুন্দর সুন্দর কথা বলবা, কিন্তু তুমি আসো না। রাজীব ভাইয়া তো শো কি বলবো, একটু সুন্দর হয় ওই দিন। শুধু আমি আসি নাই, কিন্তু আমি চেষ্টা করছিলাম ফোনে তোমাদের সাথে থাকতে, কিন্তু রাজীব আচমকা লাইনটা কেটে দিল। হ্যাঁ, রাজীব আচমকা লাইন কেটে দিল। আমাদের শ্রোতারা যতটা ফিল করে তার চেয়ে বেশি আমি ফিল করছি ডেফিনেটলি, কারণ আমি জানি যে আপনি না থাকলে অবস্থাটা খুবই খারাপ হবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে তার কাছে শোর চেয়ে 31 বড়, তার কাছে শোর চেয়ে 1 জানুয়ারি বড়। এখন কি আর করা? ওই দিন ওই যে রুমুর সাথে আমার ছিল তো, মানে রুমুর সঙ্গে ঘুমু ছিল, রুমুর সাথে ঘুমু ছিল। রুমু সম্পর্কে তোমাদের ধারণা কি? হ্যালো, এই রুমা আপু সম্পর্কে? হ্যাঁ, রুমু আপু সম্পর্কে ভালো ধারণা যে উনি একজন সংবাদ পাঠক। তোমার ধরো 3টা মেয়ের নাম বলি, পাঠিক আচার সংবাদ, তোমাকে 3টা মেয়ের নাম বলি, তার মধ্যে কোন মেয়েটা রবির জন্য পারফেক্ট? পলা, ঐশী, রুমু। একটাও না। তাহলে কে পারফেক্ট? আমি। ভাই অরুণী খুব ডিস্টার্ব করতেছে।
ঠিক আছে, অরুণী লাবণী দুইজনকে অসংখ্য আদর। শোনো একটা কথা, তোমরা অবশ্যই বলো। ফোনটা কাটবে না, আমরা তোমাদের দুই বোনকে শোতে নিয়ে আসবো একদিন, অবশ্যই নিয়ে আসবো তোমাদের দুই বোনকে। জাহিদ তোমাদের সাথে এখন যোগাযোগ করবে, তোমরা কিন্তু ফোনটা কেটো না, ঠিক আছে? জাহিদ যোগাযোগ করে তোমাদের নাম্বারটা রেখে দিচ্ছে, তোমরা লাইনটা কেটো না। কিন্তু আমরা শো থেকে বিদায় নিচ্ছি আপাতত তোমাদের কল থেকে, কিন্তু তুমি লাইনটা কেটো না, এখনই যাই তোমাদের সঙ্গে কথা বলবে। না, খুব ইন্টারেস্টিং। খুব প্রথম interesting। জমজ জমজ, হ্যাঁ, আমাদের সমস্যা অনেক সমাধান হয়ে যায়, ঠিক আছে? তিনজন হলে আরো ভালো হইতো। হ্যাঁ। জাহিদ ছিল। জাহিদ- এবং শুক্রবারে ফোন করলে কিন্তু এমন কেউ আমাদেরকে ফোন দিও যাদের একসঙ্গে 6 জন তোমরা ছয়জন জমজ। এবং আমি রিকোয়েস্ট করছিলাম আজকে যেহেতু আমরা সিলেট থেকে শো করছি, আমাদের যাতে সিলেটের শ্রোতা যদি কেউ শোনে আর কি, এই শো তো কেউ শোনে না, আমরা মানুষ, আপনিও শোনেন না। মানুষ সিলেট থেকে শো শুনে ঢাকায় কি হচ্ছে, মানুষ চিটাগাং থেকে শো শুনে ঢাকায় কি হচ্ছে, কুমিল্লা থেকে শো শুনে ঢাকায় কি হচ্ছে, আর আমরা ঢাকা থেকে শো শোনানোর জন্য সিলেটে এসে বসেছি। এটা কোনো মানে হয় না, তারপরে যদি কেউ শোনে, সিলেটে যদি কেউ থেকে থাকো প্লিজ আমাদেরকে কল দাও, অথবা যদি লাইন পেতে সমস্যা হয় তাহলে আমাদেরকে এসএমএস করো যে ভাই আমি সিলেট থেকে কথা বলছি, এবং মনে রেখো সিলেট থেকে যে কথা বলবা তার সাথে আমরা কথা বলতে চাই, কিন্তু সে কিন্তু সিলেটি ভাষায় কথা বলবা। সে আমাদেরকে এসএমএস করো যে লাইন পাচ্ছ না বা সিলেটি ভাষায় আমাদের সঙ্গে কথা বলতে চাও, আমাদেরকে প্রথমে লিখো এবিসি বেন্টস, একটা স্পেস দাও, তারপর তোমার নাম এবং মোবাইল নাম্বার লিখো, পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 222 এই নম্বরে। সো আমরা তখন তোমাদের সঙ্গে সিলেটি ভাষায় বাতচিত করতে পারবো। সিলেটের অনেকেও তো ঢাকায় থাকে, সিলেটের বাইরেও থাকে, হয়তো চট্টগ্রামে মানে থাকে। সিলেটি ভাষায় সিলেটি ভাষায় যে কেউ কথা কথা বলতে চাও বা সিলেটের যে কেউ আছো অন্য শহরে থাকো, তারাও আমাদের কথা বলতে পারো। আজকে আমরা সিলেটি ভাষায় কথা বলতে হয়তো পারবো না, তবে শুনতে চাই সিলেটি ভাষায় কিভাবে কথা বলে। রাজীব, নতুন বছরে আপনাকে যদি 3টা মেয়ের মধ্যে বেছে নিতে বলা হয়, কারণ আমি এক অবস্থা 3জনকে সামলাতে পারবো না। না, আপনি পারবেন, আপনি 3জনকে পারবেন। আচ্ছা, ধরেন আপনাকে যদি চয়েস দেওয়া হয় বস, আমিও কনফিউজ কোন রাস্তায় হাঁটবো, রুমুর কাছে যাবো, ঐশীর কাছে যাবো না পলার কাছে যাবো, কার কাছে আমার যাওয়া উচিত বস? এখন একটা পয়সার 2টা সাইড থাকে ওস্তাদ, 2টা সাইড থেকে টস করলে খুবই অনায়াসে করা যেত, যে শাপলা উঠলেও রুমু, মানুষ উঠলেও রুমু। এখন আমাদের 3টা ছাঁচের 3টা ইয়ে আছে, দিক আছে। আচ্ছা, ওই সব টেকনিক্যাল আছে বাদে বলেন কি? রুমু, পলা আর ঐশী। ঐশী। আপনি না বললেন ঐশীর সঙ্গে আপনার ব্রেকআপ হয়েছে, হাসতে হাসতে বলুন। ওরে বাবা প্লিজ, আপনার যা বলতেছে এটা অনেরে যা বলতেছি বলেন। আপনার জন্য ঐশী ভালো হবে আমি মনে করি। ঐশী আপনাকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবে খুবই ভালো খবর আমাদের শ্রোতাদের জন্য, ঐশীর বিয়ে ভেঙে গিয়েছে। কারণ আমরা ওই যে পলেম শ্রোতাদের জন্য ভালো খবর, কেন এটা আপনার জন্য ভালো খবর। বস, আমরা যে পলেম নিয়ে ফাইলিং করছি না, এটা তার মনোজগতে এতখানি আঘাত ফেলছে, সে আর মেনে নিতে পারতেছে না। হ্যাঁ, সে ঠিক। আমরা মেনে নিতে পারতেছি না যে ঐশীর মতো একটা চমৎকার মেয়ের হাজবেন্ডের নাম কেন হবে পলেম, কেন ইমাজিন করছে? শুধু পলেম না, এরপরে আরেকটা ভালো পাত্র আসছিল, বুয়েটের ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করে আমেরিকায় থাকে, জাস্ট তার নাম পল্লব হয় এবং প দিয়ে শুরু হয়। সে ডিসিশন নিছে প দিয়ে শুরু, এরকম কাউকে সে আর বিয়ে করবে না। বিয়ে করবে না। হ্যালো, কে বলছিলেন? আমি রুমাইয়া। ঘুমাইয়া? হ্যাঁ, নালু ভাইয়া। আচ্ছা, যে ঘুম ঘুম কণ্ঠে। ভাইয়া তোমার নাম রুবাইয়া, ঘুমাইয়া না লুমাইনা, কোনটা? হ্যাঁ, লুবাইয়া। লুবাইয়া? হ্যাঁ, কেন লুবাইয়া? মানে ওকে ফাইন, নামে কি আসে যায়? যদি কারো নাম পলেম হইতে পারে, তোমার নাম লুবাইয়া কেন হবে? লুবাইয়া মানে অর্থটা কি? হ্যাঁ, তো ভাইয়া কেমন আছেন? লুবাইয়া মানে নিশ্চয়ই কেমন কেমন আছেন আছেন? এটা না, দুবাই নামের অর্থটা বলো। যাই তুই এসএমএস চেক করে যে আমাদের সিলেটি তারা টেক্সট করবে। এবং তোমরা যারা নাম বানিয়ে বানিয়ে বলছো, তারা যেই নামটা বানিয়ে বলছো সেই নামটার মানেটা অন্তত জেনে খোঁজ নিয়ে রেখো। জেনে বলবো যে আমার নাম অমুক, আমার নাম রূপকথার সাজবাতি। আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট। তুমি কি করো লুবাইয়া? স্টাডি। স্টাডি? কোথায় স্টাডি করো? নরসিংদী। নরসিংদীতে স্টাডি করো? নরসিংদীতে কোথায় স্টাডি করো? নরসিংদী গভর্নমেন্ট কলেজে। গভর্নমেন্ট কলেজে? কোন ইয়ারে স্টাডি করো? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারে স্টাডি করো। তারপর নরসিংদী থেকে আমাদের শোনা যায়? হ্যাঁ। আচ্ছা ফাইন। লুবাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লুবাইয়ার নামটা কে রাখছে? আমার আম্মু। তোমার আম্মুকে ফোনটা দাও। না, এখন তো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আম্মু তো জানে যে আমি মানে ফোনটা কম ইউজ করি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, না তুমি বলো যে তুমি ফোন ইউজ করো না, হঠাৎ করে একটা কল আসছে তোমার মার কাছে, ফোনটা দাও। না, তাক আরেকদিন দেবো। না না প্লিজ প্লিজ লুবাইয়া, আমি রিকোয়েস্ট করতেছি তোমাকে, ফোনটা প্লিজ দাও এবং ভালো করে কথা বলবো ওনার সাথে। না, আমি তো এখন রুমে একা। তুমি রুমে একা, তাহলে তোমার মার কাছে যেতে সমস্যা কি?
সমস্যা আছে। কি সমস্যা? আম্মু আমার বকাবাজি করবে, তাই মোটেও বকাবাজি করতে করবে না করবে না, রবি ভাই বুঝাই বলবেন। তুমি বলবা যে থানা থেকে ফোন আসছে, হ্যাঁ আমরা ওইভাবে কথা বলবো সিরিয়াসলি। না না থাক। না বলবা বলবা যে তোমাদের কলেজের অঙ্কের স্যার ফোন দিছে, তাহলে হবে। মানে ভর্তি নিয়ে পড়াশোনা নিয়ে কথা বলবে তখন প্লিজ। না আপনি কেবল আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তোমার ভাইয়া কি তোমার বড় না ছোট? হ্যাঁ আমার বড়। দাও তোমার ভাইয়াকে ফোন দাও। ভাইয়া এই একটু এদিকে আসো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছিলেন? আপনার নাম? ভাইয়া আমি আতিকুল ইসলাম, আতিক। লোবাইয়ের বড় বোন। লোবাইয়ের বড় বোন। সরি, লোবাইয়ের বড় ভাই। আপনি আগে নিশ্চিত হন যে আপনি লুবাইয়ের বড় বোন না বড় ভাই? না স্যার, দরকার হলে একটু চিপাই গিয়ে চেক করে আসেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সেই সুযোগটা দিতে যাচ্ছি। না না ভুল বলে ফেলছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমাদেরকে একটু বলেন যে আপনার বোনের নাম লুবাইয়া কেন, এই নামের অর্থটা কি? কেন এটা কোনো প্রশ্ন না, অর্থটা কি? লুবাইয়া নামের অর্থ কি? ওইটা তো আমার আম্মু বলতে পারবে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আতিকুল ইসলাম। আতিক। আচ্ছা ঠিক আছে আতিক, ফোনটা আন্টিকে দেন, আমরা একটু কথা বলবো। হয়েছে কি ভাইয়া, মানে না আন্টিকে দেওয়া যাবে না এই মুহূর্তে। না 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 কোনো সমস্যা নাই আতিক, আমরা কি এরকম হয়ে গেছে ভাই, বুঝছেন, এই জন্য ডাকে? থানা থেকে ফোন আসলে ডাকতো না? সন্তান ডাকলে কোনো মা কি ঘুমায় থাকতে পারে? প্লিজ, এই জন্য তো কবি বলেছেন আমরা যদি না জাগি মা। আম্মুকে ডিস্টার্ব করি না আর কি। না প্লিজ, এটা ডিস্টার্ব না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লুবাইয়ার নাম অর্থটা কি। লুবাইয়া নামের অর্থটা আমি আম্মুর কাছ থেকে জেনে তারপর সামনে না না তাহলে এখনই জেনে আসেন, লুবাইয়াকে ফোনটা দেন, এখনই জেনে আসেন। আচ্ছা লুবাইয়ের কাছে দিই। আচ্ছা লুবাইয়া তুমি তোমার ভাইয়ের সাথে যাও, দেখো নামের অর্থ বাইর করতে পারো কিনা। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। লুবাইয়া দেখো, মানুষ চেষ্টা করে আমার জীবনের অর্থ কি সেটা খুঁজে বের করতে, তো এটার সহজ উপায় হচ্ছে আগে নিজের নামের অর্থ কি সেটা খুঁজে বের করবা। তোমার একটা নাম, তুমি এটা ক্যারি করতেছো ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে পড়া, অথচ লুবাইয়া নামের অর্থ কি এটা তুমি জানো না। এটা কোনো কথা হইলো? এখন থেকে আরেকটু বেশি জানার, আরেকটু বেশি বোঝার চেষ্টা করবা। লুবাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার বড় বোন সরি ভাই আতিককেও ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, সিলেট থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সিলেটের শ্রোতাদের জন্য স্পেশালি এই শোটি ডিজাইন করা হচ্ছে। ছোট্ট একটা বিরতি, আবার ফিরে আসছি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। রুমু, তুমি আজকে আমার থেকে অনেক দূরে চলে গেছো। ঢাকা থেকে টঙ্গী কত দূর? অনেক দূর। রুমু আজকে ওর এক বান্ধবীর গায়ে হলুদ আছে। ও আচ্ছা। আমি বললাম রুমু তুমি শোতে আসো। রুমু বললো যে আপনি কি চান মানুষ আমাকে অসামাজিক বলুক? আমি বললাম হ্যাঁ, আমি চাই মানুষ তোমাকে অসামাজিক এবং কলঙ্কিনী দুইটাই বলুক। ঠিক আছে না? তারপর আপনার ডাকে সে সাড়া দিল না? না, মেয়েটা আমার মেয়েটাকে চাইতে বোকা তার ভাবছিলাম, কাছে- বুদ্ধিমতী মনে হচ্ছে। আমার চেয়ে তার কাছে গায়ে হলুদ বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাই হচ্ছে মেয়েদের মন। একটা মানুষের চাইতে এক টুকরা হলুদ গুরুত্বপূর্ণ হয়ে যায়। রুমুর জন্য সমবেদনা। মেয়েটাকে যতটা বোকা ভাবছিলাম ততটা বোকা সে না। তবে আপনি হতাশ হবেন না, এবং জানি আমি আপনি হতাশ নন। রুমু নাই তো খেয়েছে। প্রেমের পাতানো ফাঁদ ভুবনে ভুবনে। আসিফ ইমতিয়াজ রবির ফাঁদ পাতানোই আছে। বস আপনার কাছে কোনো দাবটি আছে? কি করবেন ওস্তাদ? পলার পা ভেঙে গেছে। দাবটি দিয়ে? পলা আমার কাছে একটা পা চাইছে। আচ্ছা। পলা নিজের পা নিজে টিপতে গিয়া ফুটাইতে গিয়ে সে ভেঙে গেছে, বিশাল ব্যান্ডেজ। এবং আমি খুব আপনি পা দিচ্ছেন কেন? আপনার এই সময় যেটা দেয়া উচিত সেটাকে রোমান্টিক ভাষায় বলা হয় সাহারা। আপনি আপনার কাঁধ দিবেন, ওকে বলবেন যে এই সময়ে, মানে এটা কিন্তু মানে অবশ্য আমি হ্যাভি পলার কাছে হ্যাভি বাটে আছে, যেটা হচ্ছে পলা পা ভাঙছে। পা ভাঙার পর আমার পা ভাঙার ছবি পাঠাইছে, ব্যান্ডেজ করা পা, প্লাস্টার করা পা। আমি দেখে বলছি আসলে একটু ভাব দিতে আমার পলা, তুই পা ভেঙে ফেলছ, আমি তোমার জন্য কি করতে পারি? আপনি আপনার পা এত রং করতেছেন কেন? আপনি আপনার পা কেটে আমাকে দেন, এত যদি আপনার দরদ থাকে। এবং আপনি আবেগের বশবর্তী হয়ে রাজি হয়ে গেছেন। আবেগের বসতে রাজি হয়ে গেছে। এরপর না বস, আমার দুইটা পার প্রতি এত মায়া বেড়ে গেছে, খালি মানে আমি বারবার পা ধুচ্ছি, ঠিক আছে, নখ কাটতেছি। মেয়েরা আপনাকে আগে বাবা বলতে এখন পাপা বলতেছে। পাপা বলতেছে। অদ্ভুত একটা ঝামেলার মধ্যে আছে। পলা আমি কিভাবে আমার পাটা তোমাকে দেই? আপনি পলার জন্য আমি জীবন্ত তোমাকে পা দেই,
তাহলে আমি রুমির সাথে টঙ্গী কিভাবে যাব, ঐশীর সাথে গুলশানে হামাগুড়ি দিয়ে আমি কফি খেয়ে যাবো? আপনি বলার জন্য জীবন্ত পা হন, চলমান পা, পা ইনফ্যাক্ট চলমানই হয়, কিন্তু এটা আরেকটা চলমান। আপনি পায়ের একটা ভালো বাংলা আছে কিন্তু, উপাঙ্গ। তাই উপাঙ্গ দাঁড়ান, আমরা বায়োলজিতে পড়ছি, দাঁড়ান আমরা কিন্তু বলতাম না ব্যাঙের পা বা তেলাপোকার পা, বিজ্ঞানের ভাষায় এটাকে বলতে হতো তেলাপোকার উপাঙ্গ। আচ্ছা না, ব্যাঙের ব্যাঙের উপাঙ্গ। ঠ্যাং কাটতেছেন জিনিসের মধ্যে ঠিক ফিলটা আসে না। বলতে হবে যে উপাঙ্গ উপাঙ্গ কাটতেছেন। কাটতেছে, এটা। সেটাই। So, পলার যে উপাঙ্গ ভাঙছে, এটা আমরা দারুণ ভাবে শোকার্ত। পলা, তোমার উপাঙ্গর জন্য শুভকামনা, তোমার উপাঙ্গ সুস্থ উঠুক। আর ওই সেই মাত্র মেসেজ জানালো পলেমের বাড়ি নাকি সিলেট। হায় হায়, পলেম। খালকেটা কুমির আনে, আমরা কালকেটা হাঙ্গর আনছি। আমরা খালকে আঙুর আনি না, আমরা হাঙ্গরের গুহায় ঢুকে আমরা গেছি। খাল কাটছি, তারপর সেই খালে নিজে সাঁতার নেমে কেটে গেছি, আঙুরের নিজে কাছে নেমে চলে গেছি। মানে আমরা এই মুহূর্তে সিলেটে নাই। একটা ছেলের নাম কিভাবে পলেম হয়, অদ্ভুত। কেমন একটা মানে মোলায়েম 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 মোলায়েম, দেখছেন, গ্রেট মেন থিংস অ্যালাইক। হ্যালো, কে বলছিলেন? পলা। সিরিয়াসলি পলা? জান, আমার লক্ষ্মী জান, তুমি কেমন আছো পলা? খুবই খুবই ভালো আছি। ওরে আমার পায়ে পলা, ব্যথায় তুমি একটু বলবা যে তুমি তোমার পা কিভাবে ভাঙছো? না, আমি দেখলাম আজকে রবি ভাই খোঁড়াইতে খোঁড়াইতে ঢুকতেছিল। আমরা বুঝতাম খোঁড়াচ্ছেন কেন, ব্যথা পাইছেন কেন? আমি পাই নাই, পলা পাইছে। সিরিয়াসলি, পলার পা আমার পা। তাই না? হ্যাঁ, মানে পুরা পা, মানে আমি দেখলাম রবি ভাই একটু পর করতেছে। আমি বললাম, রবি এরকম করতেছে কেন, ব্যথা পাইছেন? আমি পাই নাই, পলা পাইছে। এই, পা ভাঙছে আপনি কেমনে এমন জানেন? ভাবে কথা বলতেছেন যে আমরা যমজ ভাই বোন। বাংলা সিনেমায় দেখাইতো না, যমজ ভাই বোন বাইরে চিমটি কাটলে বোন কান্দে না। হইতেও তো পারে, মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই বোন। আপনাদের কোনো মানে আইডেন্টিফিকেশন, একটা গান থাকে আইডেন্টিফাই করার জন্য, ওই গানটা দিয়ে শেষে সিনেমা শেষ দৃশ্য চেনা যায়। যে সারা জীবন দুই ভাই মারামারি করেছে, এক ভাই পুলিশ আর এক ভাই চোর, ওরা গোলাগুলি এবং তোমার খানটা লাস্ট সিনে যখন এক ভাই আর এক ভাই মেরে ফেলবে, তখন আচমকা এক ভাই গেয়ে উঠছে। হ্যাঁ, ও আমার বন্ধু, আরে এটা তো আমাদের ছোটবেলার পারিবারিক গান, দেন তুই আমার ভাই, তুই আমার ভাই। তখন তার বলে আই ভাই বুকে আয়। এবং বাংলা সিনেমায় হারায় যাওয়া আজীবন দেখা হয়েছে দুইটা জায়গায়, একটা হচ্ছে হয় মেলা, কিংবা নায়ক বা নায়িকার হাত থেকে পুতুল পড়ে গেছে, ওই পুতুলটা ট্রেন থেকে নামছে, ওই সময় ট্রেন ছেড়ে দিচ্ছে। অথচ বস, ট্রেন থেকে আমি বলি বস, ট্রেন থেকে আমি একবার নিজেই পড়ে গেছি। পড়ে গিয়ে আমি ভাবছি, শালা ট্রেন বোধহয় ছেড়ে দেবে। বস, আমি পইরা উঠছি, ওইটা হাত মুখ ধুইছি, চা খাইছি, নাস্তা খাইছি, ট্রেন ছাড়ে না। পরে ট্রেনে গিয়ে আমি বসছি, তার 2 ঘন্টা পর আমাদেরকে জানাইলো বিশেষ কারণে আরো 2 ঘন্টা বিশেষ কারণে ওই দিন যাত্রা বাতিল। খালি বাংলা সিনেমার ট্রেনই বস স্পিডে চলে, বাস্তবে ট্রেন স্পিডে চলে না। পলা, লক্ষ্মী জানু, তোমার ইয়ে কি বলে, পা পা কেমন আছে? পার অবস্থা খুবই বাজে। আচ্ছা, তুমি এটা কোনো কথা হলো, নিজের পা নিজে টিপতে গিয়ে ভাঙছে? তুমি মধ্যে বিশ্বের একমাত্র মানবী যে নিজের পা নিজের টিপতে গিয়ে ভেঙে ফেলছে। আপনার পা কেন টিপলে ভাঙছে জানেন? কেন? গতদিন রাজীব ভাই শোতে এমন পচাইছে সবাই রে, তাই? মানে সবার কান পচায় ফেলছে। রাজীব ভাইয়ের পা না পায়, আমি নিজের পা ভেঙে ফেলছি। আচ্ছা, বুঝলো আপনার কান, আপনি ব্যথা পেলেন পায়ে, মানে খুবই বিশেষ এফেক্ট ছিল, এবং কান দিয়ে হাই ভোল্টেজে পা পর্যন্ত চলে শোনো গেছে। পলা, এই যে রাজীবের হাত ভাঙছে তো, হ্যাঁ, ওই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তো রাজীব যে হাড়টা ভেঙে গেছিল, তো ওই হাড়টা সোজা করার জন্য ডাক্তার ওই হাড়ের খানিকটা অংশ কেটে নিয়ে আসছে। আমরা ওই হাড় এখনো রেখে দিছি, ওই শুট হাড় করে দিয়ে খাওয়া আমরা হবে। পায়া বানায় খাবো, কিন্তু হাতের হাড় দিয়ে পা নেহারি, ঠিক আছে? নেহারি খাবো। এখন আমরা না কাউকে রাজি করাতে পারতেছি না, যাকেই বলি সেই বলে ফাইলিং করেন, ঠিক আছে? রান্না করতে রাজি হয়ে যায়, হাড্ডি বাড্ডি পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু যখনই শোনে এটা একটা হাতের পায়া বানাতে হবে, মানে একে তো হাতের জিনিস না, না। নেহারি ওইটা মানুষের হাত দেখে ওরা সাহস পায় না। এবং রাজীবের খুব শখ, রাজীব হবে পৃথিবীর প্রথম মানুষ যে যে নিজের নিজের হাড়ের হাত দিয়ে নেহারি নিজেই খাবে। কাচ্চি হইতে পারে, এবং আপনি যদি নেহারি না বানাতে পারেন। রাজীবের একটা ঝামেলা আছে, যেমন সেদিন একটা ইয়ে কি বলে পত্রিকায় খবর দিছে, বাংলা টিভিতে খবর দিছে, সেটা হচ্ছে যে চক্ষু হাসপাতালে এক বাচ্চা মেয়ে ভর্তি হয়েছে, তার ডান চোখে সে ব্যথা পাইছে, বন্ধুরা ঢিল মারছে, ডান চোখে ব্যথা পাইছে, ডাক্তার অপারেশন করছে বাম চোখে। ফাইনালি ওই মেয়েটা কোনো চোখে দেখতে পারতেছে না। তো এর আগে আরেকটা ঘটনা ঘটছিল পঙ্গু হাসপাতালে, এক লোকের ডান পায়ে স্কুল লাগাতে হবে, কেটে ফেলতে হবে, ডাক্তাররা ভুল করে বাম পা কেটে ফেলছে। তো রাজীবের যখন
হাতের অপারেশন হবে, রাজীব তো খুবই নার্ভাস, আমার কাছে আইসে যে সাহস নেওয়ার জন্য। আমার বললাম, রাজীব প্রথম কথা হচ্ছে আপনি বাঁচবেন না। যে এই একটা অপারেশনের পর হিসাবে দেখা গেছে যে হাতের অপারেশন করতে গিয়ে প্রতি 8,000 জনে একজন মারা যায়, এবং এর আগে যে ডাক্তার অপারেশন 7,999 জন বেঁচে গেছে। সো আপনি স্ট্যাটিস্টিক্যালি আপনি খুব ঝুঁকির মধ্যে আছেন। হ্যাঁ, তারপর দ্বিতীয় কথা বললাম, রাজীব ডাক্তাররাও তো মানুষ, এত হ্যালো, আমি কিন্তু আমার কথা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ আমার কথা পলা? হ্যাঁ শুনতে পাচ্ছি। ডাক্তাররাও তো মানুষ, এত ব্যস্ততার মধ্যে মানুষ মাত্রই ভুল হয়। আপনি এক কাজ করেন, আপনি সবুজ মার্কার দিয়ে আপনার যে হাত ভাঙছেন টিক চিহ্ন দিয়ে রাখা, যাতে ডাক্তার ভুল না করে। রাজীব তো মোটামুটি ঘাবড়ায় শেষ, এবং রাজীব টিক মার্ক দিয়েছে। হঠাৎ করে আমার মনে হইলো যে ডাক্তার যদি সবুজ কালারের টিক মার্ক দেখে যদি ভাবে যে এই হাত ঠিক আছে, ওই হাত ভুল, আমি সিরিয়াস, তখন বললাম যে হাত ঠিক আছে সেইখানে সবুজ কালার টিক মার্ক দেন, আর যে হাত ঠিক নেই এটা লাল রঙের ক্রস দেন, এটা দেওয়া হলো। পরে মনে হলো এটা আরো কনফিউশন, লাল কালারের ক্রস দেখে যদি একটা ভাবে যে এই হাত কাটবেন না, তখন আমরা সিরিয়াসলি একটা কাজ করছি। রাজীবের যে হাত কাটা হবে ওই হাতে লেখা হয়েছে একদম বাংলায়, ডাক্তার সাহেব না, আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম, আমাকে এই হাত কাটুন, এই হাত কাটিবেন না, আর তারপরে এই হাত বুঝেও কাটিবেন না। আমি সিরিয়াসলি ভয় পেয়ে ঝামেলা যেতে হয়েছে। রাজীব কে ওটিতে ঢুকানোর আগে নাম মুছে গেছে, এবং রাজীব মানুষ ওটিতে গিয়ে চায় যে যত তাড়াতাড়ি সম্ভব আমি অজ্ঞান হয়ে যাই। রাজীবকে ডাক্তার অজ্ঞান করানোর চেষ্টা করতে, রাজীব চোখ মুখ খিচে রয়েছে এবং বারবার হাত উঠাচ্ছে, মানে আমি ভয় পেয়ে গেছিলাম। আমাকে যখন শোয়ানো হলো অপারেশন টেবিলে, আমি দেখি আমার আসলেই বা হাত নিয়ে ডাক্তাররা নাড়াচাড়া করছে। আমি মানে বলা, আমি ডাক্তার সাহেবের কথা বলি, এই কথা বলবেন না, আপনাকে এখন অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, চুপ করেন, আমার একটা কথা আছে বলে আবার সেই বাম হাত দিয়ে টিপাটিপি করতেছে। আমি বললাম, ডাক্তার সাহেব আমি একটা কথা বলতে চাই। আপনি না অপারেশনের রোগী, কোনো কথা নেই, চুপ করে থাকেন, আপনার অ্যানেস্থেসিয়া দেওয়া হবে। দিয়ে আবারও বাম হাত। আমি বললাম এখন হয়তো বুঝতে পারতেছে ভাই আমার ডান হাতে অপারেশন করতে হবে, তারা বাঁ হাত নিয়ে নাড়াচাড়া করতেছে। আমি থার্ড টাইমে বললাম, ডাক্তার সাহেব আমার ছোট্ট একটা কথা আছে। বলে কি কথা? যে আমার বাম হাতে আপনার নাড়াচাড়া করতেছে, কিন্তু আমার অপারেশন ডান হাতে করতে হবে। বলছে, আরে বোকা, বাম হাতেই তো অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, এটাই তো এতক্ষণ ধরে তোকে বোঝাচ্ছি। আমার আসলে বাম হাতটা নাড়াচাড়া করতেছিল, ইনজেকশনটা এখান থেকে দিবে। আমি আরেকটা ভয় পাইছিলাম, আমি তো কখনো হ্যাঁ, এবং আমার তো কখনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয় না, আমি তো জানি না অ্যানেস্থেসিয়ার প্রসেসটা কি। তো অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য একটা বিশেষ ডাক্তার কিন্তু থাকে, মানে স্পেশালি সে অ্যানেস্থেসিয়াই দেয়, তার কাজই হচ্ছে অপারেশনের থিয়েটারে অ্যানেস্থেসিয়া দেওয়া। তো সেই ডাক্তার আমার শোয়া বলে, দাও 5 সিসি দাও, দিয়ে নার্স 5 সিসি দিছে। এখন দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা আমি কি বেহুশ হয়ে গেলাম না আমি চেতন আসছি। পরে একটু বোঝার চেষ্টা করলাম, চিমটি কাটলাম, মানে আর ল্যাব ডালে চিমটি কাটা দেখলাম না, আমি মানে সচেতন অবস্থায় আছি, মানে 5 সিসিতে কাজ হয় নাই। এখন আমি যে সচেতন আছি এটা আমি জানি, ডাক্তাররা কি জানে? ডাক্তাররা যদি ওই অবস্থায় হ্যাঁ কাটে, তো করাত একটা ইলেকট্রিক করার দিয়ে কাটা শুরু করে। আমি তো ভয় পেয়ে গেছি, ডাক্তাররা যদি ওই অবস্থায় কাটা শুরু করে, আমি একটু মানে ডাক্তার মানে বোঝানোর চেষ্টা করতে, আমি কিন্তু এখন আছি। এবং এই অ্যানেস্থেসিয়া যে সে নির্বিকার ভঙ্গিতে সে বরিশালে গেছে, বরিশালে ইলিশ মাছ খাইছি না খাইছে, ইলিশ মাছের কত দাম, এখন স্বাদ নেই, এইসব নিয়ে আলোচনা করতেছে। আরে বাবা, তুই আমার অ্যানেস্থেসিয়া দিছিস, আমি তারপরও ঘুষ না হারায় সচেতন আছি, এটা নিয়ে তার কোনো ইয়ে নাই। আমি একটু কোথায় যাচ্ছি, এবং সে নার্সের সঙ্গে আলাপ করতেছে। পরে নার্স বলতে, স্যার দিব নাকি আরো 5 সিসি? দাও আরো 5 সিসি দাও। আমি ভাবলাম যে প্রথম 5 সিসিতে কাজ হয় না, সেকেন্ডটাতে হয়তো যেহেতু কাজ হয় না, আর বুঝতে পারছে, আর আরো 5 সিসি দিছে। দেওয়ার পর আমার একটু ঘুম ধরতেছিল, তারপর প্রায় ঘুমাই গেছি, কিন্তু আমি আবার ক্রস চেক করলাম যে আদৌ ঘুমাইছি কিনা। আমি আড়ালে আবার চিমটি কাটছি কিনা, আমি এখনো বেহুশ হই নাই, আমি এখনো চেতন আছি। তারপর আবার আলোচনা করতেছে, আচ্ছা স্যারের ডাকো, স্যার দেরি করতেছে কেন, মানে যিনি মূলত অপারেশন করবেন, স্যারকে ডাকো, নিয়ে আসো। আর আমি চেতন আছি, স্যারকে নিয়ে আসে, মানে আমি তো এখনো হুঁশারাই নেই। আমি আবার ফাইনালি যখন আমি জানতাম না যে অ্যানেস্থেসিয়া প্রসেস বাই প্রসেস অনুযায়ী দেয়, প্রথমে 5 সিসি তারপর 5 সিসি এরকম প্রসেস অনুযায়ী দেয়, তারপর আপনি ঠাস করে ফাইনালি কি দিল, আমি তো ঠাস। আচ্ছা, আমি আমার ইয়ের অপারেশনের কথা, আমার তো 2টা অপারেশন হয়েছে, একটা হচ্ছে হার্ট ফাউন্ডেশন আর একটা হচ্ছে হলি ফ্যামিলিতে। হার্ট ফাউন্ডেশনের অপারেশনটা এটা হচ্ছে ঐতিহাসিক অপারেশন। হলি ফ্যামিলিটা বলেন না ওস্তাদ, এটা তো পারিবারিক শো। না, হার্ট ফাউন্ডেশনটা পারিবারিক শো বলা, কিন্তু অপারেশন যেটা বলা যায় সেটা হচ্ছে হার্ট ফাউন্ডেশন আমারই করবে, যে কি বলে অ্যাপেন্ডিক্স না, হার্ট ফাউন্ডেশন অ্যাপেন্ডিক্স কাটা আপনার কাটতে পারে ওস্তাদ। সে আমাকে গত সপ্তাহে এসে বলতেছে যে ওস্তাদ ঐশীর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝলা, ঠাস করে বুকে হাত দিচ্ছে। আমি জাস্ট হাতটা দিয়ে বললাম, ওস্তাদ হার্ট ঠিক ডান পাশে থাকে না, বাম পাশে থাকে। সে
আমি দেখাইতে পারতেছি না, আমাদের তো রেডিওর একটু সীমাবদ্ধতা আছে, দেখানো যায় না। ওস্তাদ বস আমি না ক্যারেক্টার অনুযায়ী বুঝি নাই প্রথমে যে কে কার বুকে হাত দিচ্ছে। সে জাস্ট ওস্তাদ ঐশীর বিয়ে ঠিক হয়ে গেছে বলে ঠাস করে বুকের ডান পাশে হাত দিছে। আমি ওস্তাদ হার্টের পেইন হচ্ছে আমি বুঝতে পারতেছি, তবে হার্টটা মনে হয় বাম পাশে থাকে। সে ঠাস করে হাত সরা নিয়ে বামে। আপনার অ্যাপেন্ডিক্স হার্ট ফাউন্ডেশন হইতে পারে, এটা হার্ট ফাউন্ডেশন হইতে পারে। অ্যাপেন্ডিক্সেরটা হয়েছিল হলি ফ্যামিলিতে, আর হার্টেরটা হয়েছে হার্টে। এখন ঝামেলা কি, এটারে বলে হইতেছে এই পলা মনে করতে পারো যে হার্টের ব্লক বোঝার জন্য কোনটা করে, হার্টের ব্লক আছে কিনা তো জানা। এনজিওগ্রাম, এক্স্যাক্টলি এনজিওগ্রাম করবে। তো ডাক্তার এনজিওগ্রাম যখন করবে তখন থেকে আমার হার্টে মোটামুটি হার্ট বন্ধ হয়ে যাওয়ার দশা। এনজিওগ্রাম মানে এনজিওগ্রাম যে কত ভয়াবহ জিনিস সেটা আমার মনে হচ্ছে। তো তখন শিমুল নাসের রাষ্ট্র এসে বললো যে এনজিওগ্রাম করে প্রতি 1000 একজন করে মারা যায়। হার্ট ফাউন্ডেশনের গত এক সপ্তাহে 1000 লোকের এনজিওগ্রাম হয়েছে, আপনি এই 999 আপনি 1000তম। এটা শোনার পর আমার হার্ট আরো বন্ধ হয়ে গেল। আমার অপারেশন হওয়ার কথা সকাল 9টা, এনজিওগ্রাম হওয়ার কথা দুপুর 3টা পর্যন্ত দেড় দরবার চলতেছে ডাক্তারের সাথে যাতে এনজিওগ্রাম না করা হয়। এবং আমার যত ক্ষমতা আছে পুলিশ র্যাব ট্যাব দিয়ে মোটামুটি আমি পুরো হাসপাতাল গরম করে ফেলছি। সবাই এসে বলতেছে, যেমন মুসার বললাম মামারে আমার যদি এনজিওগ্রাম করে আমি বাঁচবো না। মুসা ডাক্তারের কাছে গিয়ে বললো আপনি চেনেন আমাকে? চেনা চেনা লাগতেছে। আমি এবারে যে প্রথম বাংলাদেশি। তাও আচ্ছা আমার বন্ধু রবির কেন আপনি এনজিওগ্রাম করবেন? ডাক্তার তো আরে আমি ডাক্তার, আমি কেন করবো এটা আপনার কাছে ব্যাখ্যা দিতে হবে, যদি কিছু হয় এনজিওগ্রাম চলবে। নানানি করতে করতে ফাইনালি শেষে গ্রাম আছে তো মুসা ভাই আশা রাখতে পারে নাই, এনজিও করলে এনজিও সিটি করাইতে হবে বা এনজিও শহর। ঠিক আছে, তো যাই হোক ফাইনালি সকাল 9টার অপারেশন চলে গেল। হুমকি ধমকি, হ্যাঁ হুমকি দামকি এবং নানান ইয়ের কারণে সন্ধ্যা 6টায়। এখন যেমন এনজিওগ্রাম করে হচ্ছে, আমি যারা এনজিওগ্রাম সম্পর্কে জানে না তাদেরকে বলি এটা মোটেও ভয়ের কিছু না, এটা খুব সিম্পল একটা অপারেশন। তো আমি যখন করছি তখন আমার খুব ভয় লাগছে। সেটা হচ্ছে যে কুচকিতে কি করে, ফুটা করে রগের, আমাদের কুচকিতে একটা বড় মোটা রগ আছে, ওটার ভেতরে পাইপ ঢুকায়, মানে একটা ছোট পাইপ ঢুকায় ওই পাইপটা একদম হার্ট পর্যন্ত নিয়ে যায়। ওটার ভেতরে ক্যামেরাও থাকে এবং বোঝা যায় যে হার্টে কোনো ব্লক আছে কিনা। থাকলে তাৎক্ষণিকভাবে ওই একই পাইপ দিয়ে রিং ঢুকিয়ে দেওয়া হয় এবং রিং পরানো। হার্টের সেলফি তুলছে আপনার ক্যামেরা নিয়ে যাওয়ার পর? প্লিজ। তো তারপর যেটা হয়েছে এটা সে করবে। এখন যেহেতু নিচের ওই জায়গাটা কাটবে, এই জন্য ই করবে কি বলে শেভ করতে হয়। তা আমার কাছে তো সকালবেলা শেভ করার লোক আছে, যাওয়া আমার কোনো অপারেশন লাগবে না। হ্যাঁ, পরে এখন সন্ধ্যায় যখন গেছে তখন যে শেভ করতেছে সে প্রায় 8-9 বছরের একটা বালক, হাতে রেজার নিয়ে সে কাঁপতেছে। মানে সে জীবনের প্রথম সে মানে সে নর্মালি শেভ করে না, নিচের অংশ শেভ করা তো মানে ভয়াবহ ব্যাপার। তার হাত দেখে কাঁপতেছে, আমার কাটাও হাত কাঁপতেছে। পরে আমি দেখলাম যে পরে কি কাটতে কি কেটে ফেলে তার চেয়ে নিজেই গেলাম, গিয়ে দেখি লাইন ধরে রোগী বসে রয়েছে বেঞ্চিতে এবং একটা উঁচু বিছানার উপর ডাক্তার সবাই এনজিওগ্রাম করতে। এনজিওগ্রাম করে সবাই চিৎ করে, তারপরে খুব ন্যাচারালি শরীরে কাপড় খুলে ফেলতে হয় কারণ ওই জায়গাতে পাইপ ঢুকাবে। তো পাইপ ঢুকায় চিৎ করে ওই জায়গাটা কাটে, প্রথমে তো কাটে, হঠাৎ করে রক্ত বের হয় এবং রোগীরা চিৎকার দেয়, ওরে বাবা রে, ঠিক আছে রক্ত গিয়া মানে অবশ্য করে না, কোনো অবশ্য কোনো কাহিনী। আপনি একদম পুরো জ্যান্ত কাটাবস, লাইভ কাটাকাটি। এবং আমি বসে বসে দেখ, এবং যে সিঁড়ি বেয়ে উঠে বস ওটা রক্তে মাখানো, ঠিক আছে, পিছনে একের পর এক আসতে কাক করে ঢুকাচ্ছে। আরে বাবা, আমার তখনই হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, আমার চোখের সামনে এগুলো হইতেছে এবং আমি সবার শেষে সিরিয়াল, ঠিক আছে। ফাইনালি আমার উঠাইলো, উঠানোর পর আমাকে খুললো, খোলার পর এক লেডি ডাক্তার ছিল, সে দেখে আমার দিকে তাকায় হাসতেছে, খুবই সন্দেহজনক হাসি। আমার তো মানে তখন আমার হাসি মাসি আর নেওয়ার ক্ষমতা নাই। পরে দেখি পরে সে ডাক্তারকে ডেকে নিয়ে আসছে। ডাক্তার বললো কে শেভ করাইছে, এই শেভ দিয়ে তো হবে না, কারণ এখানে মানে এটা প্রপারলি শেভ না, এটা খুব ঝামেলা করবে। যাই হোক, তারপর করলো, কাটলো, ছিটকে রক্ত বেরোলো, তারপর পাইপ ঢুকালো। তারপর ডাক্তার বললো বাহ, হার্ট খুব ভালো লাগে না। আর এর আগে হয়েছিল অ্যাপেন্ডিক্সে যেটা হয়েছিল, সে হলি ফ্যামিলিতে, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি এবং তখন বসেই হয়েছিল। তিনি বলে আমার অপারেশনের মাঝখানে না, অপারেশনের পরপরই 6 ঘন্টা পর জ্ঞান ফেরার কথা, আমার জাস্ট আধা ঘন্টা পর জ্ঞান ফিরে গেছে এবং সে কি ভয়াবহ অবস্থা। আমার যখন জ্ঞান ফিরলাম দেখি ওখানে ওই ওটাকে কি বলে জানি, পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট নাকি জানি বলে, ওইখানে দিয়ে এক আত্মীয় স্বজন খুবই চিল্লাহল্লা করতেছে, ব্যাপক চিল্লাহল্লা করতেছে। মানে ইনফ্যাক্ট তাদের চিল্লাহল্লাতে আমার জ্ঞান 5 ঘন্টা পরে ফেরার কথা ছিল, 5 ঘন্টা আগে ফেরত গেছে। তাদের অভিযোগ কি,
তাদের এক আত্মীয়ার ব্রেন টিউমার অপারেশন হয়েছে। এখন তাদের দাবি হচ্ছে অপারেশন করে যে টিউমারটা বের করা হয়েছে ওটা তাদেরকে দিতে হবে। 4-5 লাখ টাকা খরচ করে ব্রেন টিউমার অপারেশন করা হয়েছে, ডাক্তার ওটা কই রাখছে। সবচেয়ে বাজে আপনি অসুখ বিসুখ দিয়ে আমার বন্ধু ফিরোজের কাছে যাবেন, ও হচ্ছে সবচেয়ে বাজে থিওরি গুলা দেবে। এই যে আমার কানে তুলা ঢুকলাম, ফিরোজের কাছে গেছে, ফিরোজ আইছে কানে তুলা ভুলে ডাক্তার কাছে যায় না। আমার এক বন্ধু তার বাড়ি হচ্ছে বারহাট্টা ময়মনসিং, তার কানে তুলা ঢুকছে, ডাক্তার কাছে গেছে, ডাক্তার তুলা আর কানের পর্দা দুইটা এক লাখ বাইরে করে নিয়েছে। ওই জন্য ডাক্তার সরি বলে না, ওটা কানের পর্দা বাইর করছে, এক্সট্রা চার্জ করছে। ফিরোজের কাছে আপনি যখনই যাবেন সে দাঁড়ান উঠভট এক একটা থিওরি। এই লাইন কাটিলে কেন? পলা ছিল লাইনে। হ্যাঁ পলা কিন্তু আসল কথাটা বলাই হইল না। আরে পলা দাঁড়া, পলা আবার তোমাকে কল করা হচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে কাহিনী। সো মানে না, হাসপাতালে থাকে রোগীর এক ধরনের রোগীর আত্মীয় স্বজন থাকে, তারা প্রচন্ড হল্লা মল্লা করে ডাক্তার, এবং দেখা যায় যে ডাক্তার যে বিষয়ে যা জানে তার চেয়ে বেশি তারা জানে, এবং ডাক্তারকে অনেক সময় ইনস্ট্রাকশন দেয়, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। আপনি যদি যে ফজলুল হক ডাক্তার আছেন না, পাইলসের অপারেশন করে, হ্যাঁ ওইখানে গেলে আপনি দেখবেন সাইনবোর্ড দেয়া আছে, ওখানে পুরো অপারেশনটা ভিডিও করা হয়। আচ্ছা, 600 টাকা এক্সট্রা চার্জ দিলে কারো লাগলে নিয়ে বাসায় নিয়ে দেখো, পিছন দিয়ে পাইপ দিয়ে একটা ফুল ভিডিও, প্রচুর লোক ভিডিওর জন্য। দেখা যায় যে বাসায় আত্মীয় স্বজন আসছে, ও আইসো, হ্যাঁ অ্যাজ ইফ বিয়ের ভিডিও যেরকম দেখায় মানুষ, যে আমার বিয়ের ভিডিও দেখো, যে আমার পাইলসের অপারেশন হয়েছে ভিডিও দেখো। মাই গড, মানে পুরা আপনার চিন্তা করে দেখেন, লেখা আছে যে এখানে অপারেশনের ভিডিও পাওয়া যায়। অদ্ভুত এক বিষয়, অদ্ভুত এক বিষয়। এবং মানে আর ওই যে অপারেশন করতে গিয়ে তো নানান ধরনের ভুল হতেই পারে, মানুষ গাড়ি চালাইতে ভুল হইতে পারলে, ইঞ্জিনিয়ার যদি বাড়িতে জানলা সারা, এমন ইঞ্জিনিয়ার পাইছি বাড়ি বানাইছে কিন্তু দরজা বানাইতে ভুলে গেছে, ঘরে ঢুকবে কিভাবে? তো তো যেমন একবার অপারেশন হয়েছিল বস, ডাক্তার ভুল করে পেটের ভেতর মানে পেট কাটতে গিয়ে হাত ঘড়ি রেখে আসছে। হাত ঘড়ি তো হাত ঘড়ি রাখে না, আইফোন। হ্যাঁ আপনার পেট কাটা হলো এবং মোবাইল ফোনটা ডাক্তার ভুলে ওইখানে রেখে আসলো, এবং ভাইব্রেট মুডে ভাইব্রেট মুডে আসছে। ঠিক আছে, কি অবস্থা! তার চাইতে বড় কথা, কি পরিমাণ নেট খরচ হবে বস, নেটের বিল দিতে। সেটাই আপনি স্টপ করতে পারবেন। আপনার ফোন তাও পোস্টপেড ফোন, আপনি অপারেশন করে রোগীর পেটে করছেন, রোগীরা বলতে পারতেছেন না ব্যাপারটা, ভালো আছে, নেট কানেকশনটা ডিসেবল করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রচুর নোটিফিকেশন আসতেছে, প্রচুর নেট খরচ হচ্ছে, এবং মাঝে মাঝে ধরেন পেটের নাড়ি ভুড়ির চাপে ইনকামিং আউটগোয়িং সবই হচ্ছে, মানে ভয়াবহ একটা অবস্থা। মানে এটা রোগীর জন্য লস, আমার ডাক্তারের জন্য মায়া লাগে, অসম্ভব ভালো। হুমায়ুন আহমেদ একটা গল্প আছে এরকম, যে হুমায়ুন আহমেদের মহসিন হলে থাকতো, তার এক রুমমেট ছিল, তার ভয়ঙ্কর পেট খারাপ হয়েছে, পুরা পেট খারাপ হয়েছে, তো মারা যায় অবস্থা। এমন সময় ডাক্তার তাকে দেখতে আসছে, কারণ ডাক্তার যখন রুমে আসছে তখন তার বন্ধু রুমে নাই, সে বাথরুমে, কারণ ম্যাক্সিমাম সময় তাকে ওইখানেই থাকতে হয়। তা তার বিছানায় হুমায়ুন আহমেদ শুয়ে রয়েছে, ডাক্তার হুমায়ুন আহমেদকে দেখে রোগী মনে করে দেখে ওষুধ লিখে চলে গেছে। হুমায়ুন লিখছে যে ডাক্তারি পেশা একটা বিস্ময়কর পেশা, কারণ ওই ওষুধ খেয়ে আমার বন্ধু ভালো লেগে গেছে। না, এটা হওয়ার খুবই ভালো চান্স আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আপনার পেট খারাপ হোক, আপনার জ্বর হোক, আপনার সর্দি হোক, আপনার কাশি হোক, আপনার মাথা ব্যথা হোক, ওষুধ একটাই, প্যারাসিটামল 2 বেলা। ওরা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ওষুধ আপনাকে দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য কেন্দ্রের বরাদ্দকৃত কেবল একটা জিনিসই থাকে, ওইটা হয়তো কেউ নাপা নামে দেয়, কেউ হয়তো প্যারাসিটামল নামে দেয়, জিনিস একই, প্যারাসিটামল। আমার একবার হয়েছিল এরকম, দাঁত তুলতে হবে, আমার বস দাঁত তুলতে হবে, দাঁত তোলার আগে তো দাঁত এক্সরে করে, ঠিক আছে, আগে এই ফাইলামি গুলা কিন্তু ছিল না, আগে হচ্ছে আমার দাঁত কোনটা তুলতে হবে ডাক্তার তো ভালো করে জানবে, আমি একটা এক্সরে করাই নিয়ে আসে, ডিজিটাল এক্সরে। তো ডিজিটাল এক্সরে করাইছে, ডাক্তার এটা সামনে রাখছে উল্টা করে, সো মালটা হইতেছে আপনার আমার বাম গালে, সে ডান গালের একটা দাঁত টান মাইরা তুইলা, ব্যথা লাগতেছে, দেখছেন, ভয় পাচ্ছিলাম অযথা, কথা আরামে তুলে ফেলছে। আমার তো ব্যথা করতেছে হচ্ছে দাঁত তোলার জন্য না, আমার দাঁত পোকায় খাওয়া দাঁতটাই ব্যথা করতেছে, সেটা স্টিল রয়ে গেছে। পরে গিয়ে আরেকবার ওই দাঁত তোলাইছে, বাসখানে একটা ভালো দাঁত। হুমায়ুন আহমেদের আরেকটা কৌতুক আছে, এক রোগী দাঁত তুলতে খুবই ভয় পাইতেছে, কান্না, ডাক্তার সাহেব দাঁত তুলেন না প্লিজ, আমার ব্যথা লাগবে, মুখ তুমুক। ডাক্তার হা করেন, আমার হাতে জাদু আছে, হা করে টেরি পাবেন না। রোগী হা করছে, ডাক্তার 1 মিনিটের মাথায় ব্যথা পাইছে,
আমি বলছি না। তো আপনারা অযথা ডাক্তারদের নিন্দা করেন, দাঁত তুলতে কখনো ব্যথা লাগে না। পরে ডাক্তার খেয়াল করে তাকায় দেখে যে তার চিমটার মধ্যে দাঁতের মধ্যে আলজিব্ব। সাজিদুল করিম সম্ভবত তার একটা অসাধারণ গল্প আছে, সেটা হচ্ছে এই ডাক্তারকে নিয়ে। এক ডাক্তার খুবই নামযশ করে ফেলছে, শুধু তাই না, সে হচ্ছে রোগীর তো নারী দেখে ডাক্তারকে অনেক কিছু বলতে হয়, সে রোগীর চেহারা দেখে সব বলে দেয়। শুধু তাই না, চেহারা দেখে রোগের কথা তো বলেই, তার বিষয় আশয় সয় সম্পত্তি সব বিষয় বলে। তো তার বন্ধু অনেকদিন পর গেছে রোগীর তার ডাক্তারের চেম্বারে, গিয়ে দেখে আসলে সে এরকম এক লোক বসে আছে, বসে বলতেছে যে রোগীকে বলতেছে যে আপনি, দেখে যে লোকটার মুখে অনেক অনেক খোঁচা খোঁচা দাগ, অনেক দাগ, মুখ ভর্তি দাগ। তো ডাক্তার বলতেছে আপনি দিনে কয়বার শেভ করেন? তো রোগীর সামনে কায়সা বলতেছে ডাক্তার সাহেব করি আর কি 40-50 বার। বন্ধু অবাক, 40-50 বার শেভ করে মানে এই লোকের মুখে দাগ তো হবেই। তখন সে বলতে এই লোক 40-50 বার শেভ করে, এগুলো তো মাথার সমস্যা। তখন ডাক্তার বলতেছে বন্ধু তুমি যা ভাবতেছ তা না, উনি আসলে নাপিত, উনি নিজে করেন, উনি শেভ করে, মানে অন্য শেভ করে। আমি চোখের ডাক্তারের কাছে গেছি বস, চোখের ডাক্তারের কাছে গেছি, আমার চোখ আমি কম দেখি। তো ডাক্তার একটা বোর্ড ধরছেন, বলেন এখানে কি লেখা আছে? বললাম ATPQ। ডাক্তার আচ্ছা ঠিক আছে, আরেকটু দূরে সরাচ্ছে, কি লেখা আছে? ATPQ। আরেকটু দূরে, এই কি লেখা আছে? ATPQ। এই করতে করতে সে দূরে সরাচ্ছে আর বলতেছে কি লেখা আছে? ATPQ। আমি তো মুখস্থ জানি জিনিসটা, সে রুম থেকে বেরোয় গেছে, কি লেখা আছে? ATPQ। চোখ সাংঘাতিক ভালো। আমি না খুব হতাশ হয়ে ভাবলাম যে এই IQ নিয়ে। আরেক ডাক্তার আমাকে উদ্ভট এক প্রশ্ন করছিল, আপনি পায়ে হেঁটে সর্বোচ্চ কত তলা পর্যন্ত উঠতে পারেন? অ্যাজ ইফ আমি, মানে এটা হার্টের ডাক্তার, যে আমি পায়ে হেঁটে 20-30 তলা উঠা আমি করে দেখছি, চেক করে দেখছি যে আমি কত তলা পর্যন্ত উঠার পর আমি মারা যাই। যাই হোক, ডাক্তারের অসম্ভব ভালো একটা পেশা, আমার নিজের ছোটবেলায় ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল এবং আমি অবশ্যই ডাক্তার হব। যে আরেকটা আছে না, বলছে আপনি আপনার হার্টের অবস্থা খুব খারাপ, খবরদার আগামী 2 মাস আপনি সিঁড়ি দিয়ে, তারপর সে পাইপ পেয়ে উঠছে। এটা এই অনুষ্ঠানে 100 বার বলা হয়েছে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। হ্যাঁ রাজীব, আমরা যে ডাক্তার নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে? ডাক্তারটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আমি ছোটবেলায় ডাক্তার হতে চাইছিলাম, এখনো ডাক্তার হওয়ার তার সুযোগ অবশ্যই ভালো। খারাপ ডাক্তার যেমন আছে, ভালো ডাক্তার সেরকম আছে। আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, এক ডাক্তার আমার মোটামুটি ওই যে অনুপরমাণু চিকিৎসা কেন্দ্র না কি আছে, ওই সেখানে গিয়া চিকিৎসা করাইছে, পরীক্ষা টরীক্ষা করাইছে, কিছুই ধরা পড়ে নাই। তারপর 4-5 ওই বস্তা আমারও করেছে বস। ওই যে ইয়েতে আছে পিজি হাসপাতালে, একটা পিজি হাসপাতালে আছে, আর একটা আছে ঢাকা ইউনিভার্সিটির পরমাণু গবেষণা কেন্দ্র। হ্যাঁ, তারপর কিছুই ধরা পড়ে নাই, সে আমার প্রেশারের ওষুধ দিছে, দিয়ে 3-4 মাস খাইছি আমি প্রেশারের ওষুধ। লো প্রেশারের ওষুধ দিছিল, সম্ভবত লো প্রেশার আরো লো হয়ে গেছিল। এক ডাক্তারই আমাকে এখান থেকে উদ্ধার করছে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওষুধটা আমি খাইছি কিন্তু খুবই দামি ওষুধ, 3 মাস। এক ডাক্তারই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছে। সেটা সেই ওষুধের দাম ছিল মাত্র 8 টাকা পাতা, মানে প্রত্যেকের ওষুধের দাম 1 টাকারও কম। আপনার বস লাগে কোথায় জানেন? পয়সা কোথাও না, সেটাই। যার যত বেশি থাকে তার লোভও তত বেশি হয়। আপনার টাকা বেশি আছে, টাকার প্রতি আপনার সীমাহীন লোভ আছে। যাই হোক, এটা আমার কথা না, এটা ঐশীর কথা। যাই হোক, আমরা আরেকটা ফোনে যাব। হ্যালো হ্যালো রবি ভাইয়া, সোনামানিক, কে বলছিলা? পুরান ঢাকা থেকে স্বর্ণা। স্বর্ণা? ও স্বর্ণা, আমি ভাবছি পুরান ঢাকা থেকে স্বর্ণা, মানে অদ্ভুত ব্যাপার। কেন তুমি শোয়ানা? না আসলে জীবনের অর্ধেকটাই বৃথা। স্বর্ণা তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি স্বর্ণা। কতদিন পুরান ঢাকায়? হ্যাঁ, এই তো আমি আছি। স্বর্ণা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। রবি ভাইয়া। হ্যাঁ বলো মানিক। হ্যালো। হ্যাঁ বলো বলো। শিশুদের ধমকাবেন না। ও ভালো কথা। শোন না, আগে তোমার বয়স চেক করে নেই। আমরা তো ফেসবুক আইডি চেক করা বাদই দিয়েছি। আমাদের শো রেটিং 5 পয়েন্ট কমে গেছে 10-এর মধ্যে। জাস্ট কেন? ওই যে আমরা জাস্ট আইডি। তোমার ফেসবুক আইডি আছে? না সরি, আমি ফেসবুক আইডি তো চালাই না। ও ফেসবুক আইডি তুমি চালাও না? ফেসবুক চালাও এমনি আইডি ছাড়া? না না। আচ্ছা ঠিক আছে। তুমি কি করো? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। সবাই আজকে ইন্টার ফার্স্ট ইয়ার, সবাই কি প্রমোশন পেয়ে গেছে? হ্যাঁ সম্ভবত নতুন বছর তো। না না না। ও তুমি অনেকদিন ধরে ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, এই তো? পাস করবে অবশ্যই। তাহলে কি নতুন ভর্তি হয়েছি তো। তোমার নাম কেন স্বর্ণা?
আমার বাবা খুব পছন্দ করে রাখছে নামটা। তোমার বাবার পছন্দ অথবা মার এটা হবে, কিন্তু এটা তো কারণ থাকে। যেমন আমার বাবাও কি বিস্কুটের ব্যবসা করে রুহের মতো, মানে স্বর্ণের বিস্কুট? না না না, আমার বাবা বিজনেস করে ওষুধ কোম্পানি। ওষুধ কোম্পানি ব্যবসা করে। খুব ভালো। কি ওষুধ বানায়? সিরাপ টিরাপ বানায়? যে কাশি সেটা তো বলা যাবে না, এটা একটু কি ওষুধ এটা একটু বলা যাবে না তো। না না, ফিসফিস করে বলো, কেউ শুনবে না। কেউ শুনবে না, জাস্ট তুমি আমি যাই, তুই এটা বন্ধ করো, শোন না। আচ্ছা, আমাদের একটা সুইচ আছে যেটা শুধু তুমি আর রবি ভাই শুনতে পারবে। যাই, আমি শোনো 1 2 3 বলার পর শোনা তুমি বলবো, ওইটা ওই অংশ শ্রোতারা শুনবে না। আমার কাছে হেডফোন আছে, আমি শুনতে পাচ্ছি। তুমি তো শুনবা গাধা, তুমি আমি রাজীব তিনজন শুনবে। যাই তো শুনবে না আজকে। যাই তো সুইচটা দাও, তো সেন্সর মেটা সুইচটা দাও। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, আমি বলতে পারি। 1 2 3 বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো। কি বলবো? তোমার বাবা কি কিসের ওষুধ বানায়? বাইরের দেশ থেকে আনা ওষুধ, মানে বাংলাদেশে ওষুধ নাই। বাইরের দেশ থেকে আনা ওষুধ তার বাবা বাংলাদেশে বানায়। ভেরি গুড। না না, সরি মানে কুটির শিল্প, ওষুধের কুটির শিল্প। হ্যাঁ আস্তে বলো, শেষ করতে দাও। আচ্ছা থাক, এ ব্যাপারে বলতে হবে না। না না বলো। আমার হাত পা কাঁপতেছে। বলো কেন? হ্যালো, সিরিয়াসলি কেউ শুনতে পাচ্ছেন? বলো। আমাদের সেন্সর চালু করা আছে, এখন মিউজিক বাজতেছে। হ্যাঁ অন এয়ার। হ্যালো। হ্যাঁ আমরা একটা গানে চলে গেছি, গান হচ্ছে, গান শেষ হওয়ার আগে বলো যে কিসের ওষুধ? বিভিন্ন ধরনের ওষুধ, মানে বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ, দেশেই বানাই তো, অনেক বড় কাজ। দেশের টাকা দেশেই রাখুন, দেশের টাকা দেশেই রাখুন, বিদেশের ওষুধ দেশে বানান, দেশের টাকা। ঝান্ডু বাম বানায় ইন্ডিয়ান, কারণ এটা আমার দরকার। আমার নাম ইন্ডিয়ান ঝান্ডু বামের চেয়ে থাইল্যান্ডের টাইগার বামটা বানায় কিনা জিজ্ঞেস করো, ওটা আরো বেশি কাজ। টাইগার বাম বানায়? এই রাজীব, তুমি পচা করে বলবা না। আমি বানাই এটা কি ওষুধ? হার্টের হার্টের মানে? এই যে তোমার হার্টের রোগ হয়েছে না? হার্টের না, আমার হার্টের কোনো রোগ না, হার্টের রোগ হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হার্ট মানে শক্ত কিছুর কথা বলতেছে। ও হার্ট, আচ্ছা হার্ট করার ওষুধ বানায়। হার্ট শোন না, প্রায় ধরতে পারছি কাছাকাছি, আর একটু ক্লু দাও। এটা কি ছেলেরা খায় না মেয়েরা খায়? আমি আর বলতে পারবো না। ছেলেরা খায়, ইয়েস। এই ওষুধটা কি বেশি দাম না কম দাম? তুমি তোমার মেরে ফেলামো। বেশি দাম। বেশি দাম, ওকে। এই ওষুধটা কি হার্টের রোগীদের জন্য মানে বিশেষ আছে? না, এই অন্য কিছুতে যাও, আমার হাত পা কাঁপতেছে। ঠিক আছে, বুঝে ফেলছি, বুঝে ফেলছি। ওই গানটা বাজাও। এই মাত্র স্বর্ণার বাবা যে ওষুধ বানায়, যে ওষুধের দাম সারা বিশ্ব, তুমি গানটা হচ্ছে গীত গোবিন্দ চন্দ্রবিন্দু, যে ওষুধটার দাম সারা পৃথিবী জুড়ে অনেক বেশি, যে ওষুধটা নাম সবাই জানে, সারা পৃথিবীতে অত্যন্ত আলোচিত এবং বিতর্কিমার মধ্যে নাই, না ক্রয় সীমার মধ্যে আছে, বলছে একটু কথা ঠিক আছে। যে ওষুধটা আপনি দামও জানেন? হ্যাঁ, যে ওষুধটা সারা পৃথিবীতে অত্যন্ত বিতর্কিত একটি ওষুধ, যে ওষুধটা শুধুমাত্র পুরুষদের খাবারের জন্য, সেই ওষুধ আজ ঘরে বসেই পুরান ঢাকাতে বানাচ্ছেন আমাদের বেন্টোস বাত্তি জ্বালাও এর শ্রোতা স্বর্ণার বাবা। তোমার বাবার নাম বলো। সহদেব চন্দ্র সরকার। সহদেব চন্দ্র সরকার। আবেগে আমার চোখে পানি চলে আসছে। এবং দেশের টাকা দেশেই রাখুন এবং দেশি ওষুধ কিনুন। বিদেশি ওষুধ আজ আমরা ঘরেই বানাচ্ছি, পুরান ঢাকাতেই হচ্ছে সেই ওষুধের কারবার। কোন সে ওষুধ, সেই ওষুধের নাম জানতে শুনতে হবে আমরা একটু পরে একটা গান বাজাবো চন্দ্রবিন্দুর গীত গোবিন্দ, সেই গানে সেই ওষুধের লিঙ্ক দেয়া আছে। হ্যাঁ বলো শোন না, আমাকে জাস্ট একটা পিস দেয়া যাবে? ফুল গোডাউন দিয়ে দেবো। সে বুঝতে পারছে আপনার ফুল গোডাউন এক পিস দিয়ে আপনার হবে না, ফুল গোডাউন দরকার। তবে একবারই উত্তেজনার বসে একবারই পুরোটা খেয়ে ফেলেন নাস্তাত। ওই যে কফিনের ডালা লাগানো যাবে না। হ্যালো রবি ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলো শোন না। আচ্ছা ওইখানে জাহিদ ভাইয়ের নামে কেউ আছে? হ্যাঁ জাহিদও এক পিস চাইছে। আমি না জাহিদ ভাইকে খুব ভয় পাই, কারণ আমার একজন না শোনো 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 শোন না, তুমি তোমার বাবাকে বললে জাহিদের জন্য এক পিস, আমার জন্য এক পিস। হ্যাঁ জাহিদের, আমার একটা জাহিদ স্যার আছে, তার কপালে মায়ের আছে, সে আমার নামটা পুরো তো উল্টা পাল্টা করে ফেলেছে। না না না, কোনো নাম উল্টা পাল্টা, তুমি কিন্তু তুমি আগে বলো তুমি কি দিবা এই ওষুধটা?
তুমি পুরান ঢাকায় আসো, পুরান আমাদের ঢাকায়? সব- পুরান ঢাকায় না তো সব দিবা মানে? মানে আমাদের যা আছে সব তোমার। তোমাদের তো অনেক কিছুই আছে অনেক না? কিছুই আছে। তুমি দেশে বসে বিদেশি ওষুধ বানাচ্ছ, নাকি চারটেখানে কথা। আমি আমি আমাদের দেশে বস জ্ঞানীর কোনো কদর নাই, না, গুণীর আসলেই। কোনো কদর নাই। আসলে যে ওষুধ ফাইজার কোম্পানি বানায়, সারা বিশ্ব জুড়ে আলোচিত, সেই ওষুধ পুরান ঢাকায় সহদেব চন্দ্র আপনি শাহ কিন্তু- বানাচ্ছে। ঠিক আছে না? না, আপনি কিন্তু ওষুধ সম্পর্কে বেশি জানতেছেন। না না না, ঠিক আছে। ফাইজার কোম্পানি যে ওষুধটা বানায় সেটা সহদেব চন্দ্র সরকার। পুরান ঢাকার কোন অঞ্চলে? হ্যালো, হ্যাঁ, পুরান ঢাকার কোন জায়গা এটা? এটা লক্ষ্মী বাজারে। লক্ষ্মী বাজারে, পুরান ঢাকার লক্ষ্মী বাজারে। লক্ষ্মীবাজারের লক্ষ্মী ছেলে। না না না, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমরা লক্ষ্মী বাজার থাকি, বাট আমাদের ওষুধ বানায় কোথায়? মিটফোর্ড ভিউ। ও মিটফোর্ডে। ভালো আচ্ছা, ঠিক জায়গা আছে, বানায়। কিন্তু মূলত মানুষটা তো পুরান ঢাকা। হ্যালো, ঠিক আছে, তো স্বর্ণা খুবই ভালো লাগলো। তোমার বাবা সহদেব চন্দ্র সরকারের জন্য আমাদের লাল সালাম। এইভাবে যদি আমরা বিদেশি ওষুধ পুরান ঢাকায় বানাতে থাকি, তাহলে একদিন সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসবে। শোনো স্বর্ণার বাবা কোন ওষুধ বানান, রবি ভাইয়া, হ্যাঁ তুমি লাইনে থাকো, লাইনে থাকো। এবং এটি বোঝার জন্য আমাদের এই গানটি শুনতে হবে। স্বর্ণার বাবাকে বলি, আমার আর রবির প্রচন্ড কাশি হয়েছে, আমাদের কাশির ওষুধ দরকার, আমাদের ভালো বাসির ওষুধ দরকার। হ্যালো, কে বলছিলে? আমি সুখী বলছিলাম। শোনো, যখন ফোন দিবা, ঠিক আছে, তখন কথা বলবা এমন ভাবে, হ্যাঁ, গলা পরিষ্কার করে কথা বলবা। তোমার কথা শুনে মনে হচ্ছে যে মানে আমাদের কি বলবো, আমাদের যত সর্দি কাশি সব তোমার গলায় আটকায় রয়েছে, ঠিক আছে। এবং তুমি এমন ভাবে কথা বলছো যে তুমি একটু পরেই বলছিলাম উত্তরা থেকে। জোরে 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 বলো, কাশি তো আগে জোরে বলো। হ্যাঁ, এরকম করো। আমার কাছে তো আপনি বললেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক। সুখী বলছিলাম। কি চিঠি? সুখী সুখী। চিঠি? হ্যালো, হুম, মানে কি? তোমার নামটা কি? সে বলছে সে সুখী, মানে সেটা নাম নাকি আপনি ফোন দিচ্ছেন এই জন্য বুঝতে দেখো পারতেছি না। ওইটাই আমার নাম, কি নাম? সুখী। সুখী? ও ফাইন ফাইন। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে এই গানটা? মানে একটা খুবই কঠিন একটা গান। ভাই এনি চান্স সুখীর ভাইয়ের নাম পরিবার না তো? না না না, আমার ভাইয়ের নাম মাহি। তোমার ভাইয়ের নাম মূল্যবান মাহি, জিনিসটা, তোমার নাম সুখী। সুখী। খুবই সুন্দর একটা নাম। আমি মানে আমরা একটা সুখী মানুষ সবসময় খুঁজে বেড়াই, এবং আমরা সবসময় সুখী হতে চাই, এবং সবাই তো সুখী হতে চাই, এই কথাটাও আছে। এই প্রথম একজন মানুষ পাওয়া গেল যার নামই সুখী। সুখী, তোমার বাবা কেন তোমার এই নামটা সুখী রেখেছে? কারণ আমি তাদের ফার্স্ট চাইল্ড ছিলাম। আর বাবা বাবা মনে কথা করো- পরিষ্কার করে বলো, এইভাবে কথা বলো। কারণ তুমি কি মুখের মধ্যে মার্বেল নিয়ে কথা বলতেছো না সুপারি নিয়ে কথা বলতেছো? এইভাবে কথা বলো। কারণ সুপারি, সুপারি। আচ্ছা, ঠিক আছে, একটু গলা খোলাসা করে বলো, গালের ভেতর কোনো মার্বেল রেখো। না, কারণ আমি আমার আব্বু আম্মুর প্রথম সন্তান ছিলাম, আর তারা চেয়েছিল যাতে আমার মাধ্যমে তাদের জীবনে অনেক সুখ নেমে আসে, সেই জন্য তারা আমার নাম সুখী রাখে। আচ্ছা, এই জন্য তোমার নাম সুখী রাখে। ফাইন, অসাধারণ ব্যাখ্যা। যে তারা, এবং তারা কি ফাইনালি সুখী হয়েছেন তোমার কি মনে হয়? আমি জানি না, আমি তো চেষ্টা করেছি। তুমি চেষ্টা করো হচ্ছে তোমার বাবা মাকে সুখী করার জন্য। এখন হুম, এই মিশন কমপ্লিট। হুম। দ্বিতীয় শুধু কাজটা বাবা হচ্ছে, মাকে সুখী করলে হবে না। স্বামী আছে না রে হতভাগী, সবাই তো সুখী আছে। ওই গানটা আছে, বাবা বলতে বাবা, সবাই তো হ্যাঁ, খালি বাবা মাকে সুখী করলে হবে? মানে এটা তো তোমার কেউ পারতে হবে। সবাইকে সুখী করতে হবে। এক্স্যাক্টলি, সবাইকে না, আপাতত স্বামীকে। সবাই ওয়ান ক্যান নট প্লিজ, সুখী করতে হয়। না 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 না, ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। একটা মানুষ সবাইকে সুখী করতে পারে না। তুমি মানে Definitely বাবা রবি মাকে, ভাই- রবি ভাই যখন ঐশীকে সুখী করবে তখন জর্জিয়া দুঃখী হবে, যখন জর্জিয়াকে সুখী, আচ্ছা দুজনেই দুঃখী হবে। সম্ভব না। সম্ভব না। মানে আমি যদি রুমুকে সুখী করি তাহলে ঐশী দুঃখী হবে, যদি ঐশীকে সুখী করি রুমু দুঃখী হবে, যদি দুইজনকে একই সাথে সুখী করি পলা আত্মহত্যা করবে। আর সুখীর কি হবে? আর সুখীর কি হবে? সুখী বাবা 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 বিয়ে তোমার, তো আমার কি হবে? আমাকে তুমি একবার জিজ্ঞেস করলা না। হ্যাঁ তোমার কি হবে বলো তো শোনা? হ্যাঁ, সেটাই, তুমি সবার কথা বলে গেলা, একবার আমার কাছে হ্যাঁ, তোমার কি হবে? মানে কি চাও বেসিক্যালি জীবনে, কি চাও? শোনো, তুমি সবাইকে অসুখী করবে ভালো কথা, কিন্তু সুখী নামের মেয়েটাই যদি অসুখী হয়, তুমি কি আমাকে বিয়ে করলে, আমাকে পেলে তুমি সিরিয়াসলি সুখী হবা? তুমি কোথায় বলো? তুমি আগে ঢাকায় ছিলা, আমার হাতের কাছে ছিলা, এখন তুমি সেই সিলেট চলে গেছো, আমি তোমাকে পাবো কিভাবে বলো?
তুমি আমাকে পাবে ইয়েতে, মানে উত্তরা আমরা 13 নম্বর sector। আমরা আমরা যদি ঢাকাই শো করি, হয় না উত্তরা? না সেটাই, উত্তরা তো ঢাকার বাইরে, বাইরে না? সেটাই, না, সেটাই। উত্তরা থেকে আবার ইয়ের কাছে, রুমুর বাসার কাছে হয় টঙ্গী। বস আপনার কিন্তু কিন্তু- সিরিয়াসলি বলেন, রুমুর মধ্যে আপনি, ওর চোখের মধ্যে আপনি দেখছেন একটা ব্যাপার কি আছে বলেন তো বস? গভীর দুঃখ। কচু মনেই আছে বস, দুইটা খুবই সুন্দর। আপনি ওই মণি, পান্না, হীরা এসবই চোখে পড়বে আপনার। সুখী, তোমার ছোট ভাইয়ের নাম হচ্ছে মাহাদি, এই তো? মাহি মাহি। ও মাহি। মাহি তোমার ছোট ভাই? হ্যাঁ। আমাদের এক নায়িকা আছে, তার নাম মাহি। তার সাথে তোমার ভাই কি সম্পর্ক? না, তার সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। ও, সে আচ্ছা। পরবর্তীতে মানে আমার মাহি ভাইয়ের ছেলেদের নামও হয়, মেয়েদের নামও হয়, এই তো? হ্যাঁ 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 right. বিশ্ব খুবই আশ্চর্য একটা জায়গা, কার নাম যে ছেলে আর কার নাম যে মেয়ে। আমার এক বন্ধুর নাম রুমু, মানে আমার ছেলে বন্ধু আর কি, তার নাম রুমু। রুমু, চিন্তা কর, কাণ্ড দেখছেন। সাম্যবাদী নাম। আমার আরেক বন্ধুর নাম সুরাইয়া, ছেলে। ছেলে ব্যাস। আর আরেক মেয়ে আছে, তার নাম হানিফ। সিরিয়াসলি বলতেছে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, সুখী, তোমার জন্য একটা গান, রবীন্দ্রনাথ এই গানটা তোমাকে নিয়ে লিখছিল, যে সবাই তো সুখী হতে চায়। শোনো সেই রবীন্দ্রসঙ্গীত মান্নাদের কণ্ঠে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিমেন্দ্র চর্বি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। আমরা সিলেট থেকে শুরু করতেছি, সিলেটের একজন আমাদেরকে ফোন দিল না, কেউ কি নাম্বার পাঠাইতে যাই? কেউ আমাদেরকে ভালোবাসে না। কেউ আমাদেরকে ভালোবাসে না। এটা কোনো কথা হইলো? আমি ওই যে আমাকে একটা ছেলে বারবার এসএমএস পাঠাচ্ছে, যে আমি যখন কানে তুলা বের করতে ইসলাম স্কয়ার হাসপাতাল স্কয়ারের সোহাগ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার কানে তুলা বের করার ব্যাপারে অনেক হেল্প করছিলা। তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো, এবং আমি আর কোনোদিন কানে তুলা ঢুকাবো না। বলে না যে কানে তুলা দিয়ে রাখেন, কানে তুলাও দেবো না। মানে আপনি কান ধরছেন যে আপনার কখনো কানে তুলা দেবেন? কানে তুলা দেবো না। এবং আমি বলি আমাদের শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতারা কিন্তু অনেকেই করে, কানের মধ্যে তুলা কটন বার্ড দিয়ে খোঁচায়, ঠিক আছে? এটা কখনোই করবা না, কানে কোনো কিছু কটন বার্ড, তারপর কেউ ম্যাচের কাঠি দিয়ে, ঠিক আছে? আমার এক মামা ছিল, সে ম্যাচের কাঠি উল্টা দিক দিয়ে, মানে বারুদাদার জায়গাতে ঘুষাইতে, ফুলে গেছে, কান গেছে, এগুলি কখনোই করবা না। কাঠি, ম্যাচের কাঠি, অন্য কোনো ধরনের না, সেটা কাঠি, কানের তুলা। ন্যাচারাল এক ধরনের ওই যে ওটা কি বলে, ভাক্সেশন নাকি জানি বলে, আমি ডাক্তার টার্ম ঠিক জানি না। মোমের মতো একটা প্রলেপ জন্মে কানে, যেটা ধুলাবালিকে আটকায় রাখতে সাহায্য করে। So, কটন বার্ড দিয়ে আমরা কান বের করে পরিষ্কারের দায়িত্ব কানের নিজেরই। কানের নিজেরই। তোমার দয়া করে কোনো ধরনের মাতবরি করার দরকার নাই, যেমনটা মাতবরি আমি করি। প্লিজ এইসব করবা না, করে কানে কানে তুলে দেবো। আমি কি ভয়াবহ আমার রাতটা কাটছে। ওস্তাদ, এক জিনিস খেয়াল করে দেখছেন, পৃথিবীর সবকিছু ভালো জিনিসের না খুব বিপদ। কান চুলকাইতে এত ভালো লাগে, কিন্তু এটা আরাম লাগে। বিপজ্জনক। পৃথিবীর আপনি দেখবেন ভালো ভালো যা কিছু আছে, আপনার দেখবেন আবার যেগুলো জিনিস হচ্ছে আপনার খাইলে আপনার উপকার হবে, চিরতার পাতা আপনি খাবেন? না। জীবনে খাবেন না। কিন্তু এটা দুর্দান্ত। আপনার ধরেন কাঁচা কাঁচা কলা, কাঁচকলা খাইলে, কাঁচকলা ভর্তা খেলে আপনার ভালো ডাইজেশন প্রক্রিয়া ভালো হয়, আপনি খাবেন? খাবেন না। মানে যেইগুলো আপনাকে দিলে ভালো হবে সেটা আপনি নিবেন না, নিবেন না। কিন্তু যেটা আপনি না নিলে আপনার জন্য ভালো হবে সেটা আপনার নেওয়ার জন্য আপনার জন্য অনেক আরামদায়ক হবে। সিস্টেমটা একটু ওলট পালট। হ্যালো, কে বলছিলে? ভাইয়া আমি তাসনিম। কি নাম? তাসনিম। তাসনিম। আচ্ছা, ঠিক আছে তাসনিম, তুমি কোথা থেকে বলছিলে? ভাইয়া আমার দাদু বাড়ি সিলেট, কিন্তু ভাইয়া আমি ঢাকা থেকে বলছি। ও আচ্ছা, তোমার দাদাবাড়ি সিলেট, তুমি ঢাকা থেকে বলছো। আচ্ছা, সিলেট, আমি তোমাকে নর্মাল ভাষায় প্রশ্ন করবো, তুমি সিলেটি ভাষায় উত্তর দেবে, ঠিক আছে? পারবে ভাই, এটা? আমি সিলেটি ভাষা জানি না। তাহলে তুমি কি আমাদের ঘাস কাটার জন্য ফোন দিচ্ছ? লাইন কাটো রয়ে যায় প্লিজ, থ্যাংক ইউ। তুমি কি আমাদেরকে ঘাস কাটার জন্য ফোন দিচ্ছ? এটা সিলেটি ভাষায় কিভাবে বলে? যে আমাদেরকে বলতে পারবে আমরা তাকেই ফোন দেব আজকে, আমরা নিজেরাই দিব। হ্যাঁ, যারা বিনা খরচে আমাদের সঙ্গে যারা সিলেটি ভাষা জানো তারা আমাদেরকে, আমি জানি তারা কল দিচ্ছ কিন্তু পাচ্ছ না, কারণ লাইন বিজি থাকে। আমি বলি সিলেট তাদেরকে আমি বলি যে তারা টেক্সট করো তোমাদের নাম্বারটা, তাহলে আমরা তোমাদেরকে কল দেব, ঠিক আছে? এবং তোমরা লেখো যে প্লিজ কল মি, তাহলে আমরা বুঝবো তুমি অরিজিনাল সিলেট থেকে বলছো। আবু সাইদ স্যার একটা গল্প আছে, একটা কাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল, কা 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 বলতে, যেই সে সিলেটের এরিয়ায় ঢুকে গেল তখন সে বলতে শুরু করলো খা 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 খা, ঠিক আছে? আমি সিলেটে একবার শুনছিলাম, কথাটা হচ্ছে যে আগামীকাল পহেলা বৈশাখ, এটা ওরা বলতেছে আগামীকাল
আগামীকাল। আগামীকাল, হাগামি, কাল, খাল, কাল না খাল, পয়লা, ফয়লা, 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 বৈশাখ, বৈশাখ, বৈশাখ। খা। বাট সিলেট অসাধারণ একটা জায়গা। সিলেট আপনি জানেন? সিলেট আমি গেছিলাম না, একবার গেছিলাম এবং আমি রিক্সাওয়ালাকে বললাম সিলেটের সবচেয়ে সময় কাটতেছিল না, বললাম আমাকে সবচেয়ে দর্শনীয় স্থানে নিয়ে যান যেখানে লোকজন যায়। সে একটা ব্রিজে নিয়ে গেছে। না ব্রিজে না, সে প্রথমে আমাকে দরগায় নিয়ে গেছে। আমি বললাম তারপর আর কোথায় নিয়ে যাওয়া যায়, সেটা ওই যে টিনের ব্রিজ বলে সম্ভবত, টিনের ব্রিজে ওখানে একটা ঘড়িও আছে, নিয়ে গেছে। আমি বললাম সিলেটে আর দেখার কি আছে, বলে চলেন আসল জায়গায় তো আপনারা নিয়ে যায়নি। আমি চলেন নিয়ে যান, নিয়ে একটা বাসার সামনে নিয়ে যাই গেলাম। বাসার বিশেষত্ব কি বলে, এইখানে ওই যে বাংলা ভাইয়ের যে গুরু তাকে ধরছিল এবং সিলেটের সবচেয়ে বেশি লোকটাকে এখন ওই বাড়ি দেখতে যায় আর কি, যেখানে বাংলা ভাইয়ের একই কাহিনী হয় বোম্বে গেলে। আমি বোম্বে গেছিলাম। বোম্বে আপনি যে কোনো জায়গা থেকে, আপনি টুরিস্ট হন, যে কোনো জায়গা থেকে আপনি সিএনজি নেবেন, ওরা অটো বলে, ঠিক আছে? ধরেন আপনি যাবেন, অটো যেতে হঠাৎ করে এক জায়গায় থামাবে, থামায় বলবে জরুয়া, জরুয়া, জরুয়া হচ্ছে এটা হচ্ছে অমিতাভ বচ্চনের বাড়ি। আচ্ছা, আপনি তো উল্টা দিকে যাবেন সম্পূর্ণ, ঠিক আছে? ওর সিএনজি দুনিয়া ঘোরায় অমিতাভ বচ্চনের বাসার সামনে দিয়ে জরুয়া অমিতাভজি, ঠিক আছে? সিলেট বোধহয় এখন ওই ইয়েতে আছে। আমাদের সঙ্গে একজন ফোনে আছে যে শুরুটা সিলেটি ভাষা দিয়ে শুরু করে শেষটা চিটাগাঙ্গা ভাষা দিয়ে করবে, মানে আচ্ছা দেখি। মোর কমপ্লিকেটেড। হ্যালো, কে বলছিলে? আমি সিফাত বলছিলাম। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আমরা বুঝতে পারলাম না, মানে আমরা বুঝতে পারলাম যেটা নরমাল ভাষা। তুমি একটু সিলেটি ভাষায় কথা বলো তো। ভাই আমি সিফাত। হ্যালো ভাই আমি সিফাত বলছি। আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। এটা ঠিক সিলেটি সিলেটি লাগতেছে না। লাস্ট যেবার তুমি কি করো? এইটা কি 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 শাদি করি না, রাহাতের ছেলে হইতেছে আমার এক বন্ধু, রাহাত পিছিয়ে এক বাচ্চা গল্প বলছিলাম। সব গানে বসে সিলেটি ভাষা অঞ্জন গান লাগায়, সিলেটি ভাষা অঞ্জন দত্তের গান। মানে ওর একটা ইন্টারভিউ, আমি মানে এত রাতে তো জায়গা থাকবে না, ওর একটা ইন্টারভিউ করা দরকার। মানে সিলেটি ভাষা আমি রাহাতের বাসায় ছিলাম, সারাক্ষণ বাচ্চার সঙ্গে কথা বলছি। তোমার চোখের নিচে কালি কি আরে, তোমার মাথায় ইঞ্জেকশন দিতে হবে, মানে ইঞ্জেকশন দিতে হবে। অদ্ভুত সুন্দর সিলেটি ভাষায়, নকল সিলেটি। এই তুমি ফোন রাখো, লাইন কাটো। যে আমরা একটা জেনুইন সিলেটি বস, সাউন্ডই আলাদা, শোনা মাত্র আপনি টের পাবে। যেটা আমি একটু চেষ্টা করে দেখি রংপুরি ভাষায় অঞ্জন দত্তের গান করা যায় না, বস গান করতে হবে না, এটা বেশি হয়ে যাবে। আপনি করেন মানে রংপুরি ভাষায় দিয়ে একটা কথা বলি শুনি। মুই তোমাক মেলা ভালোবাসুং বাহে, মেলা ভালোবাসুং। আপনি কি ভাইকেই ভালোবাসবেন? বাহে আমাদের এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব মিষ্টি একটা সম্বোধন আছে বাহে। বাহে মানে ভাই, বাহে হচ্ছে মানে সম্বোধনের। না না ভাই না, সবাই সবাইকে বাহে বলে সম্বোধন করে। রংপুরের মিষ্টতা, সবচেয়ে বড় মিষ্টতা ভাষাটার, রংপুরের বাবা মারা একটা পর্যায়ে গিয়ে আপনি করে বলে সন্তানদেরকে, এবং খুবই খুবই চমৎকার লাগে ওই সময় যে ওই কাজটা একটা করে নিয়ে আসেন না বাহে, মানে বাচ্চাকে সে বলতেছে, ছেলেকে বলতেছে যে দোকান থাকিয়া 1 টাকার মুড়ি নিয়ে আসেন বাহে, আপনি করে বলে। এটা খুবই মিষ্টি। টঙ্গীর ভাষাও খুব ইন্টারেস্টিং। যেখানে রুমু থাকে সেখানে টঙ্গীর ভাষা, টঙ্গীর বাসা, টঙ্গীর চাষা, টঙ্গীর আশা, সব ভালো। আশা ছিল ভালো, অনেক আশা ইতে ছিল, কিন্তু এখন সে ইয়েতে লন্ডনে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা রুমুর সাথে কথা বলবো। যাই রুমুকে ফোন দাও না প্লিজ। হ্যালো, কে বলছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সিলেট থেকে শিপন খৈরাম। সিলেট থেকে তুমি শিপন খৈরাম। শিপন, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। এত সময় ধরে আপনার অপেক্ষা করলাম, লাইন পাইলাম না। তুমি এত সময় ধরে অপেক্ষা করছো, কিন্তু আমাদের কল কিতা দাও নাই, আমাদের SMS কেতা করো নাই। ভাইয়া SMS আমি দিছি তো, কিন্তু আমার দেওয়াটা একটু রং হয়ে গেছে, বিদায় আমি পাইছি না আপনার আরে। আমার আরে পাইছো না? SMS কিভাবে রং হয়ে গেছে? পয়লা ভাইয়া SMS করছি 2221, পরে SMS রিপ্লাই পাওয়ার পরে দিলাম 000221, তারপর আপনারা কল দিছেন। ও, তারপর আমরা কল দিছি। তোমার সিলেটে তুমি কি করো? সিলেটে আমি মদন মোহন কলেজ থেকে আইয়ে ইন্টার পাস করছি। আচ্ছা, আর বর্তমানে আছি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর থানায়। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানায়। সিলেটে তোমার কে কে আছে? সিলেটে দেখার মতো খাড়া খাড়া আছে কি কি জিনিস দেখলে সিলেটে আমাদের মন ভালো হইবে?
আমরা সিলেট দেখার মতো আছে, আপনার যেমন আছে আপনার শিশু পার্ক আছে, তারপর আপনার চা বাগান আছে, জাফলং আছে, আরো অনেকগুলো সৌন্দর্য বহুল জিনিস আছে যা দেখলে আপনার মন জুড়াই যাইব। সিলেটের খাবার দাবার কেমন, সিলেটের মাটি কেমন, সিলেটে আর কি কি আছে? সিলেটের মাটিও ভালো, তারপর খাবার দাবারও সব কিছু ভালো, মানুষও ভালো। আর সবথেকে বড় কথা, আপনি বর্তমানে সিলেটে আছেন, আপনি নিজেই বুঝতে পারেন সিলেটি মানুষ কেমন, মাটি কেমন, খাওয়া দাওয়া কেমন, সবকিছু কিলা আপনি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলতে থাকেন ভাই, শুনছি, খুবই মজা লাগতেছে। আপনি বুঝরানি ভাই সাহেব আমার কথা? হ্যাঁ ভাই, কথা আমরা বুঝতে পারতেছি। সিলেটে কি কোনো কৃষ্ণচূড়া গাছ আছে? জিও আছে তো। কৃষ্ণচূড়া গাছে কি ফুল ফোটে? ও, ফুলের রংটা অবশ্য লাল, কিন্তু ফুলের নামই কৃষ্ণচূড়া। জি জি জি। সিলেটে কি পোলাপান ফ্রেম করে? ফ্যাম তো ভাই সাহেব সকলেও করে, তো আমি এখনো ফ্যাম করছি না, সেরকম মানুষ পাইছি না আর কি। সেরকম মানুষ পাইছেন না, ঠিক আছে ভাই, কথা বলিয়া খুবই ভালো লাগলো। সিলেটে ভালোকে কি বলে? চিটাগাং ভালোকে বলে গম। কিতাব ভাই সাহেব ভালো আছে উনি? কিতাব আইসে ভালো আছে, আমরা ভালো আছি, আপনিও ভালো থাকেন। কথা বলে খুবই মজা পাইলাম। আরেকজন সিলেটিকে আমরা খুঁজছি, ফোন দাও। এবং অদ্ভুত সুন্দর ভাষা, অদ্ভুত সুন্দর ভাষা, এত চমৎকার। সিলেটের এই যে সিলেটে আপনি তো আজকে দ্বিতীয়বার আসলেন, এর আগে আমি আরো কয়েকবার সিলেটে আসছি। মানে সিলেটকে বলা হয় দুটি কুড়ি একটি ফুলের দেশ, এবং অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর চা বাগান, এর মানুষ অসম্ভব সরল মানুষ, অসম্ভব ভালো মানুষ সিলেটের। এবং আমরা মেন্টস বাতি জেলা অবসরের পক্ষ থেকে আমাদের সমস্ত সিলেটের শ্রোতাদেরকে আমরা দুঃখিত যে আমরা আসলে ওরকম কাস্টমাইজ কোনো লাইন করতে পারি না, আমাদের কাছে এখনো সেই টেকনোলজি নাই। খালি সিলেটের মানুষটা আমাদেরকে কল দিতে পারবে এবং আমরা খালি সিলেটের মানুষদের সাথে কথা কব, সেই টেকনোলজি নাই। সারা বাংলাদেশ থেকে আমাদের কল দিচ্ছে, যে কারণে সিলেটের লোকেরা আমাদের লাইন ফ্রি পাচ্ছে না। বাট আমরা ভবিষ্যতে এরকম করার চেষ্টা করব যাতে খালি সিলেটের লোকেরা আমাদেরকে কল করতে পারে যখন আমরা সিলেটে আসব। এরপর আমরা একটা শো করিব চিটাগাঙে, এবং চিটাগাঙে গিয়ে আমরা চাঁদগাঁয়া লোকদের সাথে কথা বলবো। হ্যালো, কে বলছিলেন? ভাই আমার নাম রেদওয়ান। আমার নাম পিয়াস। তোমার নাম পিয়াস রে বা? জি ভাই। উত্তেজিত হওয়ার কিছু নাই, ঠিক আছে, তোমার নাম পিয়াস। তুমি কেমন আছো? জি ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আমি ভালো আছি। পিয়াস, তুমি কি সিলেটে থাকো? না ভাই, আমি ঢাকার মিরপুরে থাকি। আর তুমি ঢাকার মিরপুরে থাকো, তুমি সিলেটি ভাষা কিভাবে পারো? আমি সিলেটে বহুত বছর আসলাম, অস্ট্রেলিয়া লাগে আমি সিলেটি ভাষা পারি। সিলেটে তুমি একটু মাতো তো আমাদের সাথে। আপনি ভালো আছেন নিবা? আমি ভালো আছি, তুমি? ওই জি ভাই, আমি ভালো আছি। আপনার পরিবারের সবাই ভালো আছেনি? আমার পরিবারের সবাই ভালো আছে। আপনার ফুরি, কন্যা, আপনার স্ত্রী সবাই ভালো আছেনি? সবাই ভালো। আপনার আম্মা? হ্যাঁ, সবাই ভালো আছে। রাজীবের ব্যাপারে তোমার কি মতামত? রাজীব ভাই তো একটা ভালো মানুষ, একটা ভালো মানুষ। ওই আপনিও ভালো, তবে আমার কাছে মনে হয় যে আপনার থেকে রাজীব ভাই ভালো। আচ্ছা, ঠিক আছে। আমার বুকে এটা সিলেটি ভাষা কিভাবে বলে আমি জানি না। সিলেটে ভাই আপনি আমার বুকে আউক্কা। ভাই আপনি আমার বুকে আউক্কা। জিও আউক্কা ভাই, আউক্কা। জিও ভাই, আমি আইয়ার, আপনি আউক্কা। আমিও আইয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যে আপনি যে সিলেটে ছিলেন, ঠিক আছে, সিলেটের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগছে? সিলেটের বহুত কিছু ভালো লাগছে ভাই। সিলেটের জাফলং ভালো লাগছে, সিলেটের মাধবকুণ্ড ভালো লাগছে, সিলেটের চা ভালো লাগছে, সিলেটের সবকিছু ভালো লাগছে ভাই। সিলেটের মানুষ ভালো লাগছে, সবটাও ভালো লাগছে ভাই। এখন একটা মিস করি, সিলেটের চা নিয়ে আমার একটা কমপ্লেন আছে। আমি স্পেশালি সিলেটের চা খাইতে চাইছি, কিন্তু এই পর্যন্ত আমরা দেখলাম ঢাকায় যে চা খাই আমরা, সেই ইস্পাহানি, মির্জাপুর চা বলেন বা লিপটন বলেন, সেই সেম চাই সিলেটে বিক্রি হচ্ছে। বা মেন্টোস চা বলেন, আমাদের জাহিদ খুব মন খারাপ করছে অন্য ব্র্যান্ডের, বা মেন্টোস চা বলেন, ঢাকায় আমরা যে মেন্টোস চা খাই সেই মেন্টোস চাই সিলেটেই হয় না। অদ্ভুত ব্র্যান্ড গাইডলাইন বলে একটা ব্যাপার। সেই ব্র্যান্ড গাইডলাইনের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি করতেছেন হচ্ছে হরলিক্স, হরলিক্সের ব্যাপারে কথা বলবো, বা আমাদের ব্র্যান্ড গাইডলাইন আছে, হরলিক্সের ব্যাপারে কথা বলবেন। এখন আপনি বললেন যে আমি গ্লোবের মশার কয়েল জ্বালাইলাম,
এখন যদি আপনি ব্র্যান্ডের জন্য বলে ফেলেন যে আমি হরলিক্স কয়েল জানাইলাম, তাহলে হবে না। তাহলে যেটা হলো আপনি তো ব্র্যান্ড গাইডলাইন লঙ্ঘন করলেন, শুধু তাই না আপনি ব্র্যান্ডটাকে ডিব্র্যান্ডিং করলেন, তাকে করলেন আর কি, কারণ হরলিক্স কয়েল হয় না। আবার যদি হরলিক্সের শো করতে কয়েলের শো করতেছেন, গ্লোব কয়েলের শো করতেছেন বা গুড নাইট মশার কয়েলের শো করতেছেন, ওইখানে গিয়ে যদি আপনি বলেন যে বেশি করে গুড নাইট কয়েল খান, দুধের শক্তি বাড়ান, তাতেও কিন্তু কয়েলের দফা শেষ। ঠিক আছে, আমি তো ব্র্যান্ডিং করতেছেন, আমি তো মেন্টোসকে ভালোবাসি। আমি দুপুর সকালবেলা উঠে বউকে বলি, বউ আমাকে মেন্টোসের 2টা রুটি দাও। আমি যখন দুপুরে ভাত নিয়ে বাসায় আসি, আমি বলি আমাকে ভাতের সঙ্গে মেন্টোসের ঝোল দাও, মেন্টোসের ভর্তা দাও, মেন্টোসের ওটা কি বলে ভুনা দাও। আমি যখন রাতে বাসায় ফিরে যাই তখন বউকে বলি মেন্টোসের চচ্চড়ি দাও। আমি সবসময় আমি ভালোবাসি, হৃদয়ে ধারণ করি মেন্টোসকে। মানে সারা বিশ্ব জুড়ে মেন্টোস একটা খুব ভালো ব্র্যান্ড, কিন্তু বাংলাদেশে তারা খুব ঝুঁকির মধ্যে আছে অনলি বিকজ অফ দিস। মানে এটা যে না এটা রবি ভাই, আমি জানি না আপনি এটা কিভাবে নিবেন। মানে আক্ষরিক অর্থে মেন্টোস জিনিসটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডিং হয়েছিল। আমি আমার বাসায় দেখলে বুঝি। আমার মেয়ে এবং তার 2টা ছোট কাজিন আসছিল, তারা সারাদিন মেন্টোস মেন্টোস বলে চিৎকার চেঁচামেচি করে, মানে জাহিদের সৌজন্যে। জাহিদ যে মেন্টোস প্রচুর পরিমাণে চকলেট দেয়, এবং আসলে আমরা মানে সিরিয়াসলি মেন্টোস শব্দটা মানে ব্র্যান্ডিং এ আপনি যে কথা বললেন, ব্র্যান্ডিং কিন্তু চাই মূলত একটা শব্দ মানুষের মাথার মধ্যে ঢুকাই দিতে। আমরা এই শোতে সবচেয়ে কম উচ্চারণ করি মেন্টোস শব্দটা, কিন্তু আমাদের শোকে কিন্তু বলে মেন্টোস। আমাদের শো কিন্তু কেউ বলে না মেন্টোস বাত্তি জ্বালাও। আমার যতজন শ্রোতা বলে ভাই আমি কিন্তু মেন্টোস শুনি, ভাই আপনাদের মেন্টোস কিন্তু ভালো লাগে। আমরা হয়তো সচেতন ভাবে কখনোই চেষ্টা করি না মেন্টোসের ব্র্যান্ডিং করতে, কিন্তু এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবং মেন্টোসের এতেশাম, সেই পাষাণ হৃদয় পুরুষটা যদি শুনে, এতেশাম ভাইয়ের দোষ নাই। এতেশাম ভাই বিয়ে করার পর, আপনি জানেন বিয়ে করলে ভাইও পর হয়ে যায়। এতেশাম ভাইয়ের দোষ নাই। এতেশাম ভাই বিয়ে করার পর থেকে আমাদের পর হয়ে গেছে। সে নাকি মেন্টোসই আর নাই, আমাদের চলে গেছে। না সে এখন আরেকটা ব্র্যান্ডে। তার বউ বলছে আর মেন্টোস মানে হয়েছে কি, নিমু যেই জটিলতায় আছে সেম জটিলতায় এতেশাম ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন আছে। সে বলছে যে বিয়ে সব ঠিকঠাক একদম হয়ে যাবে, লাস্ট মোমেন্টে শুনছে যে পাত্র মেন্টোসের ব্র্যান্ড ম্যানেজার। বিয়ে প্রায় ভাঙে অবস্থা। মানে এতেশাম ভাইকে কথা দিতে হয়েছে, ভাই আমি ঠিক আছে, আমি মেন্টোসের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করবো না, আমি এখন সেন্টার ফ্রুট বা অন্য সেন্টার ফ্রুট বা সেন্টার ফ্রেশের আমরা ব্র্যান্ডিং করেছি। খুব খুশি হচ্ছে, বল না আর কি আছে না সরি অন্য ব্র্যান্ড। যাই হোক, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসি, তারপর আমাদের সঙ্গে এতেশাম ভাই সুখী হোক। মেন্টোস বাত্তি জ্বালাও, মেন্টোস বাত্তি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান। রবি ভাই স্টুডিওতে নেই। রবি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, রবি রবি ডাক পারি, রবি গেছে কার বাড়ি, আয় রে রবি স্টুডিওতে আয়, হাজার হাজার সুন্দরী মেয়ে যে শুধুই তোকে চায়। রবি কে চাচ্ছে এরকম একজন আমাদের সঙ্গে ফোনে আছে, কথা বলি আমরা, যদিও রবি নাই। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন আপু? রবি ভাই নাই, আগে বলে রাখি, যদি আপনি রবি ভাইকে এক্সপেক্ট করে থাকেন, রবি ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে শুতে নাই। তবে আপনার কথা সে শুনতে পাচ্ছে। সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আমাদের এখানে মাইক্রোফোন আছে, স্পিকার আছে, শুনতে পাচ্ছে। আর আপনার কি আপু রোগটা এখনো যায় নাই? আমি তো কি বলবো, মানে আমি তো ওই কি খুব লাজুক ছেলে, তো হুট করে সোনা মানিক এসব বলতে পারি না। মানে আমি ইনফ্যাক্ট খুব লজ্জা পাচ্ছি। আসলে ওই ঝড়ের পর থেকেই আপু রোগটা ধরেছে। হ্যাঁ আমি ঠিক করছি, মানুষ তো ভুল থেকেই শেখে। আমি জীবনে একজনকেই জানু বলার চেষ্টা করছি, তাও পুরা জানু বলতে পারিনি, যা পর্যন্ত বলছি। তারপর যে পরিমাণ ঝড় আমার উপর দিয়ে গেছে, হ্যাঁ যা বলার পরেই চলে গেছে। এই কারণে আমি ঠিক করছি পৃথিবীর সকল, যাই তুমি কি রুমুকে কল দিবা না দিবা না, পরিষ্কার কথা বলবো, কারণ আমি রুমুকে ছাড়া কিছু না। রুমুর স্বরূপ আমরা কি দোষ করছি? আমরা থাকলে সমস্যা কি? আমরা মানে কে মানে আমরা এত মানুষ রবি ভাই রাজীব ভাইয়ের জন্য কন্ট্রোল করি। তুমি কথা বলতেছো রাজীবের সাথে, ঠিক আছে? আমাকে আপনাকে না পাই আমি কি করবে? ধরেন দোকানে গেছে একটা ভালো, এখানে ব্র্যান্ডিং এর ব্যাপার আসছে, অসুবিধা নাই। ধরেন দোকানে গেছে মেন্টোস সাবান কিনতে, পাইলো না মেন্টোস সাবান, সে বাধ্য হয়ে বললো যে মেন্টোস সাবান যখন নাই আমাকে মেন্টোস সাবান দেন। অন্য কিছু বলা যাবে না, তো ওই জন্য অন্য সাবানের নাম বলতে বাধ্য হয়ে সাবান যেতে লাখ সাবান দেন। হ্যাঁ সেটা হইতে পারে, হয়। কে ফোন দিছে বল, নামটা কি? সে আপনাকে ভালোবাসে, নাম বলে নাই, সে বলছে আপনাকে ভালোবাসে। কি নাম তোমার? আমার নাম সঞ্জু। সঞ্জু, হ্যাঁ সঞ্জু।
সঞ্জু আপনার সঙ্গে মিলে কাকে কাকে নামের সঙ্গে সান আছে এবং শেষে জু আছে, আপনার সঙ্গে খুব মেলে। সঞ্জু তুমি কাকে ভালোবাসো, আমাকে না রাজীবকে? ওল্ড ইজ গোল্ড। কে কাকে? রবি। রবি আমার সাথে নামই মিল আছে। সঞ্জু আর রুমু গোল্লায় যাক, যা রুমু বাদ, আজকে থেকে রুমুর জায়গা সঞ্জু রিপ্লেস করলো। অনেক ছেলে কষ্ট পাচ্ছে, তারা বলতেছে আপনারা গত ফেসবুক বন্ধ হওয়ার আগে লাস্ট একজনের নাম্বার মানে আইডি বলছিলেন, এরপর আমরা আইডি বলেন না, আমরা জাস্ট বসেই থাকি ছোট্ট একটা আশায় যদি সঞ্জুর আইডিটা বলেন আর কি। অনেকে টেক্সট কষ্ট পাচ্ছে, শ্রোতারা আমাদের লক্ষ্মী এবং লক্ষা, তাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না। সঞ্জুর কি আইডি আছে কেন জানি না, এখন মেয়েরা মানে ফেসবুক ব্যবহার করা বাদ দিয়ে দিছে। তো সঞ্জু তুমিও ফেসবুক ব্যবহার করো না? ফেসবুক দু একদিন ইউজ করা হচ্ছে না। আইডি আছে তো? আইডি আছে। আচ্ছা বলো 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 বলো। আফরোজা সঞ্জু। আফরোজা বানান কি? AF হ্যাঁ স্পেস এফ তারপর আবার স্পেস। হ্যাঁ এফ এর পরে স্পেস দাও, স্পেস। হ্যাঁ তারপর হ্যাঁ RO JA জে আফরোজা সঞ্জু SUNJU। আফরোজা SUN সঞ্জু, আফরোজা সঞ্জু রাঙামাটি পেয়েছি। তোমার কি এখানে ছবি দিয়ে আছে? তোমার বাচ্চাটা কি তোমার? একটা বাচ্চার ছবি দিয়ে আছে। বাচ্চা? হ্যাঁ। তুমি কি যে পাথরের উপর বসে রয়েছে ওইটা তুমি? হ্যাঁ। কি সুইট তুমি, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আই লাভ ইউ। দেখা যাচ্ছে না ছবিতে। চেহারা দেখা যাচ্ছে। আর এই যে একটা বাচ্চা দিয়ে আছে টাইমলাইন, তোমার বাচ্চা? না। কার বাচ্চা? রাজীবের? আপনাকে ভালো এই নাকটা একদম ওস্তাদ। চোখটা একটু বন্ধ করেন তো দেখি, এরকম। আল্লাহ, চোখের নিচে জাহিদ, রবি ভাই চোখ বন্ধ করলে যে চোখের নিচে যে এটা পড়ে, ভাঁজটা পড়ে, দেখেন। আল্লাহ ওস্তাদ, আপনি ডিএনএ টেস্ট লাগবে না, জাস্ট আপনি চোখ বন্ধ করবেন, তারা পুরো কট। রবি ভাইয়া। হ্যাঁ বলো সোনা। আপনাদেরকে রাঙামাটিতে দাওয়াত, অবশ্যই টিকিট পাঠাই দাও, টাকা বিকাশ করে এখনই দাও। রাঙামাটি বাসের টিকিট কত? সিলেট টু রাঙামাটি বলো, আমরা ঢাকা টু রাঙামাটি না বলে। না আমরা না, এটা পার্সোনাল ট্যুর, এটা অফিসের ট্যুর না। সঞ্জু না সিলেট না, ঢাকা টু রাঙামাটি, ওটা খরচ কেমন? ওটার খরচ 1 থেকে 1.5 পড়বে একজন। তাহলে কি আমি একা আসবো না রাজীবও আসবে, জাহিদও আসবে সাথে? হ্যাঁ কি ব্যান্ডি সহ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 জন আর ওখানে 2 জন, 5 জন। 10,000 টাকা তুমি ফ্লেক্সি করে দাও। আমি যদি গেস্ট করে নিজে গিয়ে নিয়ে আসি তাহলে? হ্যাঁ কি করবা? আমি নিজে গিয়ে সবাইকে সাথে করে নিয়ে আসবো। ওই সব দুনফুন রাখো, ঠিক আছে? ওরকম বহুত, সাথে হাজির বিরিয়ানি নিয়ে আসবে, 4টি ইলিশ মাছ নিয়ে আসবে। কত হয়েছে তুমি টাকাটা? আচ্ছা পুরো 10,000 দিতে হবে না, অর্ধেক। তাহলে আমি নেক্সট মান্থে আপনাদের জন্য রাঙামাটি থেকে রাঙামাটি স্পেশাল কাজু বাদাম পাঠাবো। তোমার কাজু বাদামের গুষ্টি মারি তুমি আমাদেরকে, ঠিক আছে? কাজু বাদামের গুষ্টি মারি তুমি করো। ওই যে এখন এই পাঠাও, বিকাশে টাকা পাঠাও। বিকাশ নাম্বার দেন। ওই যে আমাদের যে নাম্বারটা 58151, হ্যাঁ ওইখানে পুরাটা করতে হবে না, 50% করো, বাকি 50% আমরা স্পটে গিয়ে। টাকা পাওয়া লাগবে না কেন? এই নম্বরে বিকাশ করলে আর কি। তুমি কি বিকাশ ইউজ করো? না। তোমার কি বিকাশ অ্যাকাউন্ট আছে? না। তাহলে তুমি কিভাবে জানো যে এই নম্বরে টাকা যাবে না? শুনেছি। কি শুনেছো? না। আচ্ছা ঠিক আছে, মঞ্জুর নাম্বারে টাকা বিকাশ করো। আচ্ছা মঞ্জুর নাম্বার দিয়ে দিন। মঞ্জুর নাম্বার মঞ্জু ছাড়া সবাই জানে, ঠিক আছে? খুব অবাক হলো, তুমি জানো না? এমনকি আমাকে ফোন করে অনেক সময় বলে এটা মঞ্জু ভাইয়ের নাম্বার। ঠিক আছে সঞ্জু, তোমার সঙ্গে কথা, এবং আজকে থেকে তুমি আমার সব, রুমু ফুমু সব বাদ। রুমুকে তো ও যে বাদ, ওকে জানাতে তো বেকার। রাজীব রুমুর নাম্বারটা নেন বস। রুমুর নাম্বার আমার আছে মনে হয়। আপনি রুমুর নাম্বার সেভ করে রাখেন নাই নাকি? মানে কোন নামে সেভ করছেন আপনি ঠিক বোঝেন, মনে করতে ঠিক আছে? হবে কোন সালমান নামে তো ওইটা, শাহরুখ নামে ওইটা, ঋত্বিক নামে। এই ছবিটা কি রাজীব চুজ করে দিচ্ছে না? গাধা, মানে রুচির সমস্যা আছে।
আমি রুমুর নাম্বার কিভাবে সেভ করছি জানেন? রু লিখে স্পেস দিয়ে লিখছি মিতা, রু মিতা, রু মিতা। হ্যাঁ, শেষে আবার আমার নাম লাগাও, আমার দেওয়া নাম আমার নাম্বারটা লাগাও। রুমঝুম। কে মিস কল দেয়? দুটো লাগাও নাম্বার। আমরা কি ভালো হবো না বস? 2015 সালে খারাপ ছিল, 2016 খারাপ থেকে যাবো। হাউ কাম? ভালোই তো। আপনি যা করেন খারাপ কিছু তো আমি দেখি না, তাই না? মানে একজন খুবই ভালো টেক্সট করছে জাহিদ, মানে আমাদেরকে আমাদের পোস্টে, ফেসবুক পোস্টে একজন লিখছে, জাহিদ হারাই ফেললো, আমি দুঃখিত তার নামটা বলতে পারতেছি না। সে লিখছে যে প্রত্যেকটা বার যদি মঙ্গলবার কিংবা শুক্রবার হতো তাহলে তার কখনো মন খারাপ হতো না। আমরা আসলে জানি না আমরা কতটুকু হাসাতে পারি মানুষদেরকে, বাট আমরা ট্রাই করি। শুধু তোমাদের হাসাবো দেখে রাজীবকে এত অপমান না, করা হয়। সেটাই। শুধু তোমাদেরকে হাসাবো দেখে আমাকে এতবার অপমানিত হতে হয়। হ্যাঁ, পারভিন লিখেছে আমাদেরকে, তোমাদের মতো যদি সবাই হতো তবে আমাদের কোনোদিন মন খারাপ ছুতে পারতো না, আমরা সব সুস্থ আর সুন্দর থাকতে পারতাম। খুবই ভালো কথা বলছে রে ভাই, মন খারাপ না হলেই মানুষ সুস্থ আর সুন্দর থাকতে পারে। এক্স্যাক্টলি, মানে মন খারাপের চাইতে খারাপ অসুখ আর নাই। আমার ছোটবেলায় একবার মন খারাপ হয়েছিল, আমি একদম মৃত্যুর কোলে চলে গেছিলাম। সেটাই, পরে বাস লজেন্স টজেন্স খেয়ে মন ভালো হয়ে গেছে বা আপনি সুস্থ হয়ে গেছে। এখন তবে আবার বড় হইছে, এখন তার লজেন্স দিয়ে মন ভালো হয় না। হ্যাঁ, তবে মানুষ কিন্তু একটা সুস্থ মানুষের জন্য দিনে আধা ঘন্টা মন খারাপ করে থাকা ভালো, ঠিক আছে? এরকম শীর্ষেন্দ্রের একটা উপন্যাসে আছে যে আর কি, বিপিন বাবুর আজ মন খারাপ। আচ্ছা, উনি নিয়ম করে আধা ঘন্টা কাঁদবেন, এই সময় বাসার কোনো লোক তাকে বিরক্ত করে না। মানে 24 ঘন্টা আধা ঘন্টা বিভিন্ন দুঃখ নিয়ে কান্দাকাটি করে মন হালকা করা। সেটাই, যেমন উপোস দেওয়া যেমন ভালো, সেরকম একসঙ্গে দিনের একটা সময় একটু মনে দুঃখটুকু রাখা ভালো। যাই প্লিজ রুমুকে, রুমু ফোন ধরে না? রুমু আপনার ফোন ধরতেছে না, এও কি আমাদেরকে দেখতে হবে রবি ভাই? রুমু, আপনি রুমুর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, সেই রুমু আপনাকে টেক্সট করছে আমাদের এখানে। রুমু না, তুই কি রুমুর নাম্বার রাজীবের কাছে? রাজীব সিরিয়াসলি আপনি রুমুর নাম্বার আমার কাছ থেকে নিচে, তাই জন্য ধরতেছেন। আপনি নাম্বার দিন, নেবে ধরবে না। আপনি ফোন করতে লাগাও, রুমুকে লাগাও, মানে রুমুর নাম্বার কে, প্লিজ ডু ইট। একটাই নাম্বার, আমি জানি না আর কোন নাম্বার আছে। ফোন দেন বস, ফোন দেন। আপনি আমার ফোন থেকে, আপনার পার্সোনাল ফোন থেকে ফোন দেন। আচ্ছা, বলে যে গায়ে হলুদ আর কত গান। তাই রুমুকে যদি পাওয়া যাচ্ছে না, তা বলে কি আমরা সময় নষ্ট করতে পারি? ঐশীকে ফোন দেন। হ্যাঁ, সেটাই। ঐশীর কি হলো আপডেট, তার জানাটা খুব জরুরি। পমেল না বস? আমি নামটা পমেল না, দাঁড়ান, পমেল নামটা তো শোনা শোনা লাগে, এই নামটা খুবই একদম কখনো শুনি নাই। প্রলেপ একটা ভাব। পলেম। কে? হ্যালো, আসসালামু আলাইকুম। ঐশী কেমন আছো সোনা? আমি ঐশী না তো। ও তুমি ঐশী না, দূর ভাই, বলো কেমন আছো সোনা আমার? হ্যালো বলেন। কে তুমি? কে? আমি নাইমা। কোথায় নামছো? আর কত নামবো? কেন আমরা নামবো খালি? কেন আমরা নেমেই নামবো? আর কত নিচে নামবো? আর কত কাল নিচে নামবো? আর কত কাল নিচে নামবো? নাইমা, 1:30 বাজে তো যাই। চেষ্টা করলে আপনি এই শোকে আর পারিবারিক শো রাখতে পারবেন না। 1:30 বাজলে কোনোভাবে এই শোকে আর পারিবারিক শো। আমাদের লাস্ট আধা ঘন্টার শোটা একটু নন ভেজ টাইপের শো হবে। নাইমা, তুমি কি করো? স্টাডি করি। স্টাডি যে করো, কোথায় স্টাডিটা করো? চিটাগাং। তুমি কি চিটাগাং ভাষার কথা বলতে পারো? হ্যাঁ, পারি তো। এটা বলো তো, শুনি তো। আমি তোমাকে প্রশ্ন করি, তুমি উত্তর দিবা, ঠিক আছে? কবি কাজী নজরুল ইসলাম একজন ভালো লোক ছিলেন, এটার চিটাগাং ভাষায় কি বলতে হয়? কবি কাজী নজরুল ইসলাম ভালো ফুয়া ছিল। আবার বলো। কবি কাজী নজরুল ইসলাম ভালো ফুয়া ছিল। কবি কাজী নজরুল ইসলাম ভালো ফুয়া ছিলেন। তারপর তিনি অনেক ভালো ভালো কবিতা লিখতেন। তিনি বহুত ভালো কবিতা লিখতো। কি একটু স্পষ্ট করে বলো। তিনি বহুত ভালো কবিতা লিখতো। তিনি যদি ভালো কবিতা নাই লিখবেন তাহলে আমরা এখানে কি জন্য বসে আছি? তিনি যদি কবিতা না লিখতো তাহলে আরাকিল্লাই ফ্যান দেয়। আরাকিল্লাই ফ্যান দেয়? বলো না প্লিজ। খুব মিষ্টি, অসাধারণ। আরাকিল্লাই ফ্যান দেয় না, আরাকিল্লাই ফ্যান দেয়। আরাকিল্লাই আসি এন্ডে। আরাকিল্লাই আসি এন্ডে। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, ঘাস কাটতে। এই যে হ্যালো, Hello? হ্যাঁ তারপর হ্যাঁ, আমরা এখানে কেন বসে আছি? ঘাস কাটতে, এটা ট্রান্সলেট করো যেটা। আর কি লেড আছে গাছ হাঁটি বললে না। এটা ভালো হয়েছে। আচ্ছা, রাজীব একটা বদমাইশ ছেলে, এটার চিরাঙ্গা ভাষা কি হবে? হ্যাঁ কি? রাজীব গোপালা পোয়া। রাজীব কি পোয়া? বালাপুয়া। রাজীব কি পোয়া? বালা পোয়া। বালাপুয়া না, রাজীব একটা বদমাইশ ছেলে, এটার কি হবে? এটা ট্রান্সলেশন নাই পৃথিবীর কোন, আস্তে রাখেন, পৃথিবীর কোন ভাষার ট্রান্সলেশন নাই। কি হবে এটা? খারাপ পোয়া। খারাপ পোয়া। রাজীব খালি মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। আমি মেয়েদের পিছনে ঘুরে বেড়াই আর আপনি বুকে টানে নেন। আচ্ছা ঠিক আছে। রাজীব খালি নেই পারছি শুধু ঘুরে। কি করে আবার বলো, তুই স্পষ্ট করে বলো না। এটা কিন্তু ভালোভাবে বলো, কারণ আসলে মেয়েদেরকে কি করে এটা বোঝা যাচ্ছে না। বলো। হ্যাঁ বলো আবার বলো। রাজীব খালি নেই পারছি শুধু ঘুরে। এবং রাজীব মেয়েদের সাথে খালি দুষ্টুমি করে। খালি জালগো করে। কি করে? ঝালঘর। জালগো করে। আমাদের সবার উচিত রাজীবের পাছায় লাথি মেরে রাজীবকে দেশ থেকে বের করে দেওয়া। এটা বলতে পারবো না। একটু বলো প্লিজ। বলো। হ্যালো ভাই। হ্যালো। হ্যাঁ বলো। আমি কল করছি আপনাদের রেসপেক্ট জানাতে। আচ্ছা রেসপেক্ট অবশ্যই জানাবো, কিন্তু তার আগে বলো যে আমাদের সবারই উচিত রাজীবের পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া। এটার চিটাঙ্গা ট্রান্সলেশন কি হবে? এটা আমি পারবো না বলতে। আচ্ছা ঠিক আছে, আমাদের সবারই উচিত রাজীবকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া। পাছা বাদ দাও, আমি বুঝতেছি পাছাটা একটু সেন্সিটিভ হয়েছে। হ্যাঁ বলো। আমাদের ব্যাগরি উচিত রাজীব ভাইয়ের লাথি মারে দেশ থেকে বের করে দেয়। এটা করো। আমাদের সবার উচিত রাজীবকে সকাল বিকাল থাপড়ানো। রাজীব ভাই সরি, আমি এগুলো না আরে কি আমি মজা পাচ্ছি। বলো সমস্যা নাই, বলো মজা পাচ্ছি, আমি মজা পাচ্ছি। বলেন। আরে বলো যে আমাদের সবারই উচিত সকাল বিকাল রাজীবকে থাপড়ানো। সকাল বিকাল মারুন। এবং আমাদের উচিত রবিকে সকাল বিকাল চুমু খাওয়া। সকাল বিকাল চুম দেওয়া। কি করা? চুম দিয়া। আপনাকে কিন্তু আজকে কেউ চুমু দেয় নাই, আপনি ঘুমাবেন কি হবে? তুমি একটা চিরাঙ্গা ভাষা আমাকে চুমু দাও না। মানে ওই যে আছে না যে আমি তোমাকে চুমু খেতে চাই, এটা চিরাঙ্গা ভাষায় কি বলে? আচ্ছা তুমি বলো যে রবি আমি তোমারে চুমু দেবো। হ্যাঁ বলো। রবি আমি তোমারে চুমু দেবো। এইটা তো পরিষ্কার বাংলা হয়। এটা হলো না, চুম দিব বললে না, ওইভাবে বলো একটু সুন্দর করে। এমন সুন্দর করে বলো যেন রবিবার চুমু খেতে ভীষণ ইচ্ছা করে। এক্স্যাক্টলি, চায়ের বদলে। লজ্জা পাচ্ছে। ঠিক আছে মা, ফোন রাখো। অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ঠিক চুমুটা ঠিক জমলো, মানে চুমুটা ঠিক জমে নাই। তারপরেও তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন দেওয়ার জন্য। রাজীব চুমু খুবই পচনশীল, ফ্রিজে রাখতে হয়, কারণ জমিয়ে রাখতে হয়। আরেকটা ফোন আছে না? কি চাচ্ছ? এই রাজীব একে দেন না। কি নিশ্চুপ রাধা ফেক অ্যাকাউন্ট আসেন বস। ওই বেলুন ফুলাচ্ছে। কি বেলুন ফুলাচ্ছে? রাজীব একদম সিরিয়াসলি বলেন বস, আমার এই নতুন বছরে কার ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত? পলা, রুমু, ঐশী। এই জাহিদ, এই তিনটা আঙ্গুলের মধ্যে আঙ্গুল ধরেন তো। খুবই কি বস? খুবই কে? খুবই সুখবর আপনার জন্য আছে, অবশ্যই ঐশী বাত। এই জাহিদ, ঐশী বাত। ওই দুইটা আঙ্গুলের মধ্যে না পলা, দুইটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল ধরেন। অসাধারণ সুখবর আছে ঐশী।
আরে ঐশী আচ্ছা, বাত একটা আঙ্গুল না একটা আঙ্গুল ইয়ে বাত কি বলে ইয়ে ঐশী বাত বস প্লিজ ব্যাপারটা কি কমপ্লিকেটেড আর করতে ওস্তাদ, ও মানে- শো শোনে এবং ও প্রতিটা বাক্য সিরিয়াসলি নেয় আপনি বলেন পলা না রুমু কে ঐশী ওস্তাদ আমাকে বলছে টাকাটা ফেরত কবে দিবেন না আমি ঐশীর বাইরে নাই প্লিজ না তারপর আছে ঠিক আছে টাকার দায়িত্ব আমি নিলাম আপনি নিলেন তো হ্যাঁ আমি নিলাম এখন বলবেন তো। টাকার দায়িত্ব আপনি হবে না ঐশী না ভাই আমি রিস্কে নাই ঐশী আমি এখনই বস এটিএম থেকে টাকা তুলে দেবো আপনি বলেন পলা না রুমু একদম স্ট্রেইট বলেন বস পলা পলা অবশ্যই পলা আচ্ছা পলা বাদ বস পলাও বাদ হ্যাঁ ঐশী বাদ তিনজনের মধ্যে কে ঐশী বাদ পলা বাদ তাম্মি বাটা তাম্মির নাম আমি কইছি তিনজন আছে কিভাবে রুমু, আমি রুমুর নাম বলবো পলা। রবি ভাই আমার বুক যে ভেঙে যাচ্ছে আপনি কেন বুঝতে পারতেছেন না কিভাবে বলেন পলাবাদ ঐশীবাদ অন্তত একটা মেয়েকে একটা মানে আমাকে কিছু দেন আপনার তাম্মি আছে আপনার ঐশী আছে আপনার পলা আছে আপনার আরো অনেকে আছে একবার বল বস রুমুর নাম আমি মুখে আনতে পারবো না। হ্যালো কে বলছিলেন হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বরিশাল্লা ভাষায় কথা বলতে চান এই তো? ইয়েস। আচ্ছা বলেন তো যে আপনি কেমন আছেন? আছি না, আপনারা কেমন আছেন? এটা কি বরিশালের ভাষা? না না, আমি কোনটা বলবো, আমি কেমন আছি না আপনারা কেমন আছেন? যা খুশি বলেন, আপনি বরিশাল্লা ভাষায় কথা বলতে থাকেন আমাদের সাথে। মুই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি এখন বলবো বাক্য আপনাগুলাকে বরিশাল্লা ভাষায় ট্রান্সলেট করবেন। রাজীব একটা বদমাইশ ছেলে। রাজীব একটা বদমাইশ ছেলে। এটা কি বরিশাল ভাষায় পোলা হবে? পোলা হবে। আপনি নিজেও শিওর না? না, আমাদের সবার উচিত রাজীবের পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দেয়া। আমগো আমগোর সবাই উচিত রাজীবের হোগায় লাথি মেরে দেশ থেকে বাইর করে দেয়া। ঠিক আছে, ওকে ভাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা যে এত ভারী আমরা বুঝতে পারি না যে আপনি তো আমরা বস ট্রান্সলেশন খেলায় যাব। ভাই আমি সত্যি ব্যথা অনুভব করতেছি শুই নাই। আমার মনে হয় বস আর অন্য কোনো কিছু ট্রাই না করে নতুন বছর, আর সিরিয়াসলি আমি মন ঠিক করে ফেলছি বস, 2016 হচ্ছে পলা। পুরা বছর নাকি বছর একটা না পোর্শন? মঙ্গলবার পলার, আচ্ছা মঙ্গলবার পলা, বুধবার রুমুর, বুধবার রুমু, বৃহস্পতিবার ঐশী। ঐশী। এখনো বাকি রয়ে গেছে সপ্তাহে 4টি দিন। কে হতে চাও সেই নারী? শুক্র, শনি, রবি এবং সোমের জন্য তারা লিখো আগামী শুক্রবার তোমাদের মেসেজ এবং তোমাদের সঙ্গে আমরা কথা বলবো। 3টা ডেট বুক হয়ে গেছে, বৃহস্পতিবার ঐশী, বুধবার রুমু, যারা রবির ডিঙ্গি মঙ্গলবার। হতে চাও, ডিঙ্গি মানে দিনের সঙ্গে ডিঙ্গি বলে, এবং দিন তো মঙ্গলবার পলা। এখন কি বার বস? এখন বুধবার চলে গেছে, সো এখন রুমু। ওকে রুমু, আমি জাস্ট শোটা শেষ করে সিলেট থেকে কল দিচ্ছি। সিলেট থেকে আমি টঙ্গীর উদ্দেশ্যে যাত্রা করছি। রুমু প্লিজ আমার ফোনটা তুমি একটু ধুমু কর, মানে ধরো। বাই বাই, আগামী শুক্রবার আবার কথা হবে। মেন্টোস বাতি জ্বালাও।